আসসালামু আলাইকুম, আমি রেবেকা সুলতানা মিশু, রাজশাহী মেডিকেল কলেজ এমবিবিএস চতুর্থ বর্ষ। সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের যারা এইচএসসির স্টুডেন্ট। তো আজকে আমরা পড়বো আমাদের জুলজির চলন এবং অঙ্গচালনা অধ্যায়টি। শব্দটা থেকে বোঝা যাচ্ছে চলন ও অঙ্গচালনা, অর্থাৎ এমন কিছু হবে যেটা দিয়ে হচ্ছে আমরা কিভাবে চলি সেটা ব্যাখ্যা করা হবে এবং কিভাবে আমাদের অঙ্গগুলোকে সেটি চালনা করে সেটিও ব্যাখ্যা করা হবে। তো চলন এবং অঙ্গচালনার মধ্যে আমরা যে জিনিসগুলো পড়বো সেগুলো হচ্ছে অস্থি, তরুণাস্থি এবং পেশি। তাহলে বোঝা যাচ্ছে আমাদের চলন অঙ্গচালনার আর বেশিরভাগ অংশটাই হচ্ছে আমাদের অস্থি, যেটা আমাদের কঙ্কালতন্ত্রের অংশ। এখন এই অস্থিতে যদি প্রথমে আমরা আলোচনা করি অস্থি নিয়ে, অস্থি হচ্ছে মানবদেহে 206টি, অর্থাৎ প্রাপ্তবয়স্ক মানবদেহে অস্থি হচ্ছে 206টি এবং জন্মের সময় একটি শিশুর দেহে অস্থি থাকে 300টি। পরবর্তীতে সেটি বিভিন্ন অস্থি একসাথে একত্রিত হয়ে সেটি সংখ্যা কমে 206টি অস্থি গঠন করে। এখন কথা হচ্ছে অস্থির কাজটা কি। আমরা যদি অস্থির বিস্তারিত বর্ণনা পড়ার আগে অস্থির কাজটা পড়ে নিই, সেটা হচ্ছে অস্থি হচ্ছে আমাদের দেহের একটা কাঠামো তৈরি করে। অর্থাৎ দেখো, আমাদের যদি কোনো অস্থি না থাকতো আমরা একটা মাংসপিণ্ডের মতো, একটা অ্যামিবার মতো, একটা অন্য কোনো প্রাণীর মতো আমরা হচ্ছে গড়িয়ে গড়িয়ে চলতাম। তার মানে হচ্ছে অস্থিটা আমাদের দেহে একটা আকৃতি দিচ্ছে, আমাদের এত সুন্দর একটা মানুষের আকৃতি সেটি দিচ্ছে আমাদের অস্থি। এবং আমাদের দেহের ভেতরে যে নরম অঙ্গসমূহ রয়েছে এবং গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ, যেমন আমাদের মস্তিষ্ক, যেমন আমাদের ফুসফুস, যেমন আমাদের হৃৎপিণ্ড, এগুলোকে হচ্ছে সুরক্ষা দান করবে। অস্থির একটা বাহিরের আবরণ তৈরি করে এগুলোকে সুরক্ষিত করবে। এছাড়া হচ্ছে পেশি সংযোজন করবে এবং দেহের পেশি সংযোজনগুলো কীভাবে হবে, অস্থির সাথে এসে আমরা দেখবো যে পেশিগুলো যুক্ত হচ্ছে। এক একটা অস্থি থেকে পেশিগুলো শুরু হচ্ছে, এক একটা দিকে শেষ হচ্ছে। এছাড়া হচ্ছে দেহের ভার বহন করবে, অর্থাৎ আমাদের চলনের সময় যে আমাদের ভার বহন সব কিছু করবে কিন্তু আমাদের এই অস্থি। এছাড়া অস্থি হচ্ছে ক্যালসিয়াম জমা রাখে, বলা হয় প্রায় 97% ক্যালসিয়াম জমা থাকে হচ্ছে অস্থিতে। এছাড়া অস্থি কি করে, অস্থির হচ্ছে ভেতরে একটা মজ্জা রয়েছে, আমরা দেখবো অস্থির ভেতরে মজ্জা। সে অস্থি মজ্জার মধ্যে হচ্ছে আমাদের কিছু লোহিত অস্থি মজ্জা থাকে, কিছু হলুদ অস্থি মজ্জা থাকে। সেই অস্থি মজ্জাগুলো, লোহিত অস্থি মজ্জাগুলো হচ্ছে আমাদের রক্তকণিকা তৈরি করে, যেমন হচ্ছে ইরেথ্রোসাইট অর্থাৎ আরবিসি, ডব্লিউবিসি ইত্যাদি রক্তকণিকা তৈরি করবে। আর যে শ্বেত রক্তকণিকা সেগুলো তৈরি হবে। আর যে হলুদ অস্থি মজ্জা সেটাতে হচ্ছে আমাদের চর্বি জমা থাকবে। এ হচ্ছে মোটামুটি অস্থির কাজ। এখন আমরা যদি কঙ্কালতন্ত্রের অস্থিগুলোতে আসি, প্রথম হচ্ছে অক্ষীয় এবং উপাঙ্গীয়, দুটি অংশে ভাগ করা হয়েছে মোট 206টি অস্থিকে, অক্ষীয় এবং উপাঙ্গীয়। অক্ষীয় যে অস্থিগুলো সেগুলো কোনগুলো, সেগুলো হচ্ছে আমাদের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর। অর্থাৎ দেখো, এটা যদি একটা মানুষের কঙ্কাল হয়ে থাকে, এটা একটা কাল্পনিক কঙ্কাল, সে কঙ্কালের মাঝ বরাবর অর্থাৎ দেহের মাঝ বরাবর এই বরাবর যে অস্থিগুলো রয়েছে সেগুলো হচ্ছে অক্ষীয়। আর দুপাশের হাত এবং দুপাশের পা এবং যে হাত পাগুলোকে অক্ষীয়র সাথে যুক্ত করছে এই অস্থিগুলো হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালের অংশ। তো প্রথমে আসি অক্ষীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল হচ্ছে 80টি, মানে 80টি অস্থি নিয়ে হচ্ছে অক্ষীয় কঙ্কালতন্ত্র গঠিত। তো সে 80টি অস্থি কি কি, আমরা যদি একে একে আসি, এগুলোকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: করটি, মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর। করটি বলতে বোঝা আমাদের মাথাকে, অর্থাৎ এটা যদি একটা ললিপপের মতো হয়ে থাকে, এর মাঝখানে ওর মাথা, সে মাথাটাই হচ্ছে করটি। সে মাথার মধ্যে কি কি রয়েছে, মাথার মধ্যে আবার 3টা ভাগ করা রয়েছে। একটি হচ্ছে করটিকা, একটি মুখমণ্ডলীয় অস্থি এবং একটিকে ম্যান্ডিবল আলাদাভাবে বলা হচ্ছে। তো করটিকা মানে হচ্ছে আমাদের মাথার যে খুলির অংশটা, আমাদের যেটা মাথার খুলি বলে থাকি সেটা হচ্ছে করটিকা। সে করটিকা অস্থি তার মানে হচ্ছে এইটুকু, অর্থাৎ আমাদের মাথার এইটুকু যদি আমরা ধরি, মাথার অর্থাৎ কপাল থেকে শুরু করে এখান থেকে শুরু করে আমাদের ঘাড় পর্যন্ত, ঘাড়ের শুরু পর্যন্ত হচ্ছে আমাদের করটিকার অস্থির অংশ। সে করটিকা অস্থি হচ্ছে 8টি, আমরা পরবর্তীতে আসবো সেগুলো ডিটেলসে। এরপর মুখমণ্ডলীয় অস্থি এবং ম্যান্ডিবল মিলে, এ দুটো মিলে হচ্ছে 14টি অস্থি। মুখমণ্ডলীয় অস্থি তার মানে হচ্ছে আমাদের এই অংশটুকু হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি। এইভাবে আমাদের অস্থিগুলো আমরা পরে পড়বো। আর এই যে নিচের চোয়ালের যে অংশটি ম্যান্ডিবল, যেটা একমাত্র নরনক্ষম হাড় করটি, এটি আসে পরীক্ষায় যে করটির একমাত্র নরনক্ষম হাড় হচ্ছে ম্যান্ডিবল। এই হচ্ছে মোট আমাদের যে করটির অস্থিগুলো। এরপর আসি মেরুদণ্ডে। তোমাদের তো আসলে হচ্ছে এখন লকডাউন, বাসায় বসে যতটুকু পড়ে নিতে পারো সেটাই লাভ। তো আমরা আস্তে আস্তে একটু একটু করে পড়বো, আশা করি তোমাদের হেল্প হবে। তো এখন আসি মেরুদণ্ডে। মেরুদণ্ড হচ্ছে আমাদের দেহের যে আমরা বলি যে ভার্টিব্রাল কলাম বা স্পাইনাল কলাম, যেটা হচ্ছে আমাদের দেহের করটির অস্থিগুলো অর্থাৎ মাথার অস্থিগুলোর পরে তার কন্টিনিউশন হিসেবে আমাদের ঘাড় থেকে একদম আমাদের পেছনে পর্যন্ত বিস্তৃত। সেই লম্ব অক্ষ বরাবর এই যে ভার্টিব্রাগুলো, এগুলো নিশ্চয়ই তোমরা এর আগে নাম শুনেছো, স্পাইনাল কর্ড, সেগুলো হচ্ছে আমাদের এর অংশ।
এখন তারপর আসি, এটি হচ্ছে তাহলে মেরুদণ্ডের অংশ। সে মেরুদণ্ডের মধ্যে আমাদের প্রথম আমরা কি কি পড়বো? মেরুদণ্ডের মধ্যে রয়েছে কশেরুকা বা ভার্টিব্রা। কশেরুকা বা ভার্টিব্রাই হচ্ছে আমাদের মেরুদণ্ড গঠন করে, এবং সেই মেরুদণ্ডের অস্থির সংখ্যা হচ্ছে 26টি। মেরুদণ্ড এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে মেরুদণ্ড অস্থির সংখ্যা কয়টি। তাহলে এই মেরুদণ্ডের অস্থিগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আবার পড়বো। এছাড়া দুটি আলাদাভাবে বলা হচ্ছে স্যাক্রাম এবং ককেক্স, কারণ হচ্ছে এগুলোতে কি হয়, 5টা অস্থি একসাথে যুক্ত হয়ে, স্যাক্রামের ক্ষেত্রে 5টা অস্থি একসাথে যুক্ত হয়ে একটি গঠন করে, এবং ককেক্সের ক্ষেত্রেও 4টা অস্থি একসাথে যুক্ত হয়ে একটি গঠন করে যখন প্রাপ্তবয়স্ক মানুষ হয়। তার মানে প্রথম হচ্ছে 33টা অস্থি থাকে, পরবর্তীতে 26টা হয়। আমরা পরবর্তীতে আসবো যে প্রথম হচ্ছে যে ঘাড়ের অংশটুকু, সেটাকে বলা হচ্ছে সার্ভাইকাল কশেরুকা, অর্থাৎ করটির অস্থির পরে ঘাড়ের যে অংশটুকু সেটি হচ্ছে করটির কশেরুকা, সার্ভাইকাল কশেরুকা। তারপর বক্ষের যে অঞ্চলটুকু তার পেছনে, অর্থাৎ সে বরাবর পেছনে যেগুলো, সেগুলো হচ্ছে থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা। তারপর কোমরের দিকে হচ্ছে আমাদের লাম্বার কশেরুকা বা কটিদেশীয়। তারপর স্যাক্রাম বা শ্রোণীদেশীয়, অর্থাৎ এই যে হিপ বোন থাকে এই জায়গাটা হচ্ছে আমাদের স্যাক্রাম অবস্থিত, এবং সবার শেষে ককেক্স, এই অংশটা হচ্ছে স্যাক্রাম। এভাবে আমরা পরবর্তীতে আবার আসছি। তারপর আসি বক্ষপিঞ্জরের অস্থি। বক্ষপিঞ্জরের অস্থিকে বলা হয়, অস্থি রয়েছে স্টার্নাম এবং পশুকা। বক্ষপিঞ্জর বলা হচ্ছে, অর্থাৎ বুকের মধ্যে একটা খাঁচা তৈরি করছে কোনো কিছু, সেটা কি, সেটা হচ্ছে এই অংশটা। অর্থাৎ আমরা দেখতে জানি যে বক্ষপিঞ্জর হচ্ছে পেছন হচ্ছে তার মানে মেরুদণ্ড থাকছে, এবং সামনে হচ্ছে এই যে বক্ষপিঞ্জরের সামনে এবং পাশে হচ্ছে রিবস বা পরশুকা, সেগুলো হচ্ছে সামনে এসে স্টার্নাম, একটি অস্থি আমরা এখানে হাত দিলে দেখতে পাবো, এই অস্থিটার সাথে যুক্ত হয়ে এটা খাঁচার মতো তৈরি করছে, সেটাকে বলা হচ্ছে কেজ বা খাঁচা, যেটি হচ্ছে বক্ষপিঞ্জরের অংশ। তো বক্ষপিঞ্জরের সামনের দিকে এই অস্থিটার নাম তাহলে স্টার্নাম, এবং দুই পাশ থেকে পরশুকা, অর্থাৎ পেছনে যে মেরুদণ্ড থোরাসিক থোরাসিক ভার্টিব্রা বা কশেরুকা ছিল, সেখান থেকে আমাদের এই পরশুকা বা রিবসগুলো শুরু হয়ে সামনে এসে স্টার্নামের সাথে যুক্ত হবে। এভাবে হচ্ছে পরশুকার সংখ্যা 12 জোড়া, এটা মাথায় রাখবা, 12 জোড়া, নট 12টি, দুই পাশে 12টা করে মোট 12 জোড়া থাকবে, আর স্টার্নামের সংখ্যা 1টি। এই হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে অক্ষীয় কঙ্কালের অংশ, অর্থাৎ এটা হচ্ছে এগুলো যদি পরশুকা হয়ে থাকে পেছনে আমাদের এটা ভার্টিব্রা, এটি স্টার্নাম, এভাবে যুক্ত হয়, আর এখানে হচ্ছে লাম্বা, স্যাক্রাম, ককেক্স। এখন আমরা আসবো উপাঙ্গীয় কঙ্কালের। উপাঙ্গীয় কঙ্কাল হচ্ছে 126টি। সেগুলো কি কি? প্রথমে আসছে হচ্ছে বক্ষ অস্থিচক্র, বাহু, শ্রোণী অস্থিচক্র, পা। এই 4টা হেডলাইনে আমরা হচ্ছে পড়বো। তো প্রথমে যদি আসি বক্ষ অস্থিচক্র, বক্ষ অস্থিচক্রে দুটি অস্থি নিয়ে আলোচনা করা হয়। তো সেটি হচ্ছে স্কাপুলা এবং ক্ল্যাভিকল। এই যে অস্থিটা সামনের দিকে, এই অস্থিটা আমাদের এখানে গলার দুই পাশে আমরা দেখতে পাবো, এখানে দুই পাশে দুটো লম্বা অস্থি রয়েছে, সেগুলোকে বলা হচ্ছে ক্ল্যাভিকল। তো নর্মালি লং বোন বলা হয় সেগুলোকে, যেগুলো আমাদের দেহে লম্বা অক্ষ বরাবর থাকে, যেমন আমাদের এখানে হিউমেরাস থাকবে আমরা দেখবো। কিন্তু এই ক্ল্যাভিকল হচ্ছে একমাত্র মানে ব্যতিক্রমধর্মী লং বোন, সেটা হচ্ছে লম্বা অক্ষে না থেকে এভাবে হরাইজন্টালি থাকে। তারপর হচ্ছে পেছনের দিকে, অর্থাৎ এই অংশটাতে যদি আমরা হাত দিয়ে পেছনে দেখতে পাবো স্ক্যাপুলা নামক একটি অস্থি রয়েছে, দুই পাশে দুটি ক্ল্যাভিকলের মতো। এই দুটো অস্থি নিয়ে হচ্ছে আমাদের শ্রোণী অস্থিচক্র গঠিত হয়। সেগুলো কোথায় যুক্ত হয়? সেগুলো হচ্ছে হাতের হিউমেরাসের সাথে যুক্ত হয়, এবং নিজেরা স্ক্যাপুলা এবং ক্ল্যাভিকল নিজেরাও যুক্ত হয়, এবং সামনে এসে স্টার্নামের সাথে যুক্ত হচ্ছে। এরপর আসি বাহুর অস্থি। বাহুর অস্থি প্রথম হচ্ছে এইটা হিউমেরাস, আমাদের যে এই অস্থিটা রয়েছে সেটা হচ্ছে হিউমেরাস। তারপরে দেখো এই জায়গায় দুটি অস্থি রয়েছে, একটি হচ্ছে রেডিয়াস, একটি হচ্ছে আলনা। আমাদের দেহ, আমরা যখন অ্যানাটমিক্যাল পজিশন বলে একটি কথা রয়েছে, অর্থাৎ একটি মানব দেহ যখন এভাবে দাঁড়াবে তখন সেটি হচ্ছে এপাশের অংশটা হচ্ছে তার বডির কাছাকাছি থাকবে, এটাকে বলা হয় মিডিয়ালি, আর বডি থেকে একটু দূরে যেটা সেটা ল্যাটারালি, অর্থাৎ আমার এটা যদি মিডিয়ালি হয় এপাশেরটুকু ল্যাটারালি হবে। তাহলে মিডিয়ালি থাকবে হচ্ছে আলনা, এবং বাইরের দিকে থাকবে হচ্ছে রেডিয়াস। এটা আমরা কিভাবে মনে রাখবো? আলনা নর্মালি আমাদের ঘরের ভেতরের দিকে থাকে এইভাবে। তাহলে এখানে দুটি অস্থি রয়েছে, এপাশে রেডিয়াস, এপাশে আলনা। এরপর এই জায়গায় যদি আমরা আসি, অর্থাৎ এই দুটি অস্থির, এটি হচ্ছে রেডিয়াস, এটি হচ্ছে আলনা। এরপর আমরা আসবো কবজির যে অস্থিগুলো, এটা হচ্ছে আমাদের কবজি, সেই কবজির অস্থিগুলো সম্পর্কে আসবো। কবজির অস্থি হচ্ছে আমাদের 8টি, সেগুলোর নাম আমরা পরবর্তীতে পড়বো। তার মানে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র 8টি অস্থি নিয়ে এই কবজির অস্থিগুলো গঠিত। তারপর এগুলোকে বলা হচ্ছে কার্পাল অস্থি। তারপর হচ্ছে এখানটা অংশ, তারপর হচ্ছে মেটাকার্পাল, অর্থাৎ এই যে তালুর যে অস্থিগুলো এই 5টা, সেটা হচ্ছে মেটাকার্পাল অস্থি। তারপর যে ফ্যালাংস বা ফ্যালাঞ্জেস যেগুলোকে বলা হচ্ছে, সেগুলো হচ্ছে আমাদের আঙ্গুলের অস্থি। দেখো এখানে ভাঁজ করলে বোঝা যাচ্ছে আমাদের যে থাম সেটাতে হচ্ছে 2টা অস্থি, এবং এগুলোতে হচ্ছে 3টে করে অস্থি, তাহলে মোট 14টা অস্থি, 2 হাতে 28টি অস্থি। এভাবে হচ্ছে আমাদের বাহু বা হাত গঠিত হচ্ছে। এরপর শ্রোণী অস্থিচক্র আসে। শ্রোণী অস্থিচক্রে একটি হাড়, অর্থাৎ 3টি হাড় মিলে একটি হাড়ে পরিণত, সেটা হচ্ছে
এইটা শ্রোণী অস্থি চক্র, এবং এখানে 3টি অস্থি রয়েছে, এগুলো হচ্ছে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। তো এগুলোর বর্ণনা তো পরবর্তীতে আসবো, প্রাথমিকভাবে জেনে নাও উপরের দিকে এই যে বড় অংশ, এটা ডানার মতো অংশ তৈরি করছে, এটা হচ্ছে ইলিয়াম, এবং নিচে যে জায়গাটাতে হচ্ছে আমরা ভর দিয়ে বসি সেটি হচ্ছে ইসচিয়াম, এবং সামনের দিকে এখানে একটি অস্থি থাকে সেটি হচ্ছে পিউবিস, যেটা আমাদের পেলভিক রিজিয়নে থাকছে। তাহলে এই 3টি অস্থি মিলে একটা বোনস গঠন করছে, যেটাকে বলা হচ্ছে হিপ বোন। হিপ বোন, তাহলে দুপাশে 2টি হিপ বোন বা ইনোমিনেট অস্থি বলা হচ্ছে এটাকে। এটা হচ্ছে আমাদের শ্রোণী অস্থি চক্রের অস্থি, তার মানে 2 পাশে 2টি হিপ বোন। এরপর আসি পায়ের অস্থি সমূহে। পায়েও হচ্ছে হাতের মতো প্রথমে একটি বড় অস্থি থাকবে ফিমার, যেটাকে বলা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অস্থি, সেটি হচ্ছে ফিমার, এটা পায়ের অস্থি। এবং এরপর আর এখানে ছোট্ট একটি অস্থি থাকবে, এটির নাম হচ্ছে প্যাটেলা, ত্রিকোণাকার অস্থি। তো প্যাটেলাকে বলা হচ্ছে সিসাময়েড বোন। সিসাময়েড বোন কেন সিসাময়েড বোন? যেটি হচ্ছে পেশির টেন্ডন থেকে তৈরি হয়। এখানে আমরা জেনে নিই টেন্ডন কি, লিগামেন্ট কি, এগুলো আমরা অস্থি তরুণাস্থি জানার পাশাপাশি সেটাও জানতে হবে। টেন্ডন হচ্ছে আমাদের অস্থিকে পেশিকে অস্থির সাথে যুক্ত করে, আর যে লিগামেন্ট সেটি হচ্ছে অস্থিকে অস্থির সাথে যুক্ত করে। আমরা যখন মুরগির মাংস খেয়ে থাকি তখন দেখবা যে হাড্ডির সাথে একটা ছোট্ট সাদা অংশ একটু শক্ত, সেটা হচ্ছে আমাদের তখন লিগামেন্ট। এবং অস্থির ধরো রানের মাংস খাচ্ছ মুরগি, তখন মাথায় যেটা থাকবে সাদা বর্ণের সেটা হচ্ছে তরুণাস্থি। এগুলো তো আমরা পরবর্তীতে আসবো। আর আমাদের হাতের এখানে যখন দেখতে পাবা, দেখবা শক্ত শক্ত পায়েও দেখতে পাবা, যেগুলো হচ্ছে অস্থির শেষের দিকে যুক্ত হচ্ছে, আমরা পরবর্তীতে আসবো, সেগুলোকে বলা হচ্ছে টেন্ডন। এই হচ্ছে শ্রোণী অস্থি চক্রের। এবং পায়ের হচ্ছে তাহলে 2টি অস্থি থাকবে, এখানে একটা থাকবে টিবিয়া, একটা হচ্ছে ফিবুলা। টিবিয়া আর ফিবুলা, আবার প্রশ্ন আসছে রেডিও আলনার মতো, কোনটা ভেতরের দিকে থাকবে কোনটা বাইরের দিকে থাকবে। তো ভেতরের দিকে থাকবে হচ্ছে টিবিয়া, এভাবে আমরা মনে রাখতে পারি যে হচ্ছে টিবি হচ্ছে আমাদের ঘরের ভেতরের দিকে থাকে, তাহলে এটা টিবিয়া এবং এটা ফিবুলা। এবং এই টিবিয়াটা হচ্ছে মানবদের দ্বিতীয় বৃহত্তম অস্থি বলা হচ্ছে, এবং সেটি বেশ বড়। তোমরা আসলে অস্থিগুলো পড়ার সময় এখানে যেহেতু আমি মাল্টিমিডিয়াতে দেখাতে পারছি না খুব ভালো মতো, হচ্ছে বইয়ের ফিগারগুলো দেখবা, বা তোমাদের তো এখন অ্যাভেলেবেল খুব ইন্টারনেটে দেখে নিবা ছবিগুলো, তাহলে হচ্ছে আরো বাস্তবভাবে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপর পায়ের এই জায়গার অস্থিগুলোকে বলা হচ্ছে টার্সাল। হাতের যেরকম এখানে ছিল সেটা হচ্ছে পায়ের ক্ষেত্রে টার্সাল, যেটা গোড়ালি অস্থি বলা হচ্ছে, সে টার্সাল অস্থির সংখ্যা হচ্ছে 7টি। তারপর হচ্ছে মেটাটার্সাল পায়ের পাতায়, সেটি হচ্ছে 5টি। এবং যে ফ্যালাক্স একইভাবে হাতের মতো 14টি। এভাবে হচ্ছে মোট 206টি অস্থি গঠিত। তো এর মধ্যে কানের অস্থি রয়েছে কিছু, সেটা হচ্ছে কানে 3টি অস্থি রয়েছে, প্রতিটি কানে 3টি অস্থি রয়েছে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। সেটা আমরা কানের অধ্যায়ে আরো বিস্তারিত জানবা তোমরা। তো সেগুলো হচ্ছে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এবং যে স্টেপিস অস্থিটা আমরা বলেছি যে ফিমার হচ্ছে সবচেয়ে বড় অস্থি তার মানবদেহের, আর মানবদেহের সবচেয়ে ছোট অস্থি হচ্ছে স্টেপিস, যেটি কানে অবস্থিত। এছাড়া একটি অস্থি রয়েছে হাইওয়েড বোনস, যেটা হচ্ছে আমাদের এখানে ম্যান্ডিবলের নিচে এখানে হচ্ছে থাকে, থাইরয়েড কার্টিলেজের ওখানে হচ্ছে হাইওয়েড অস্থিটা থাকছে। আর হচ্ছে এই অস্থি যেহেতু একটি যোজক কলা, একটি স্পেশালাইজড যোজক কলা, সে অস্থি অবশ্যই আসবে ভ্রূণের মেজোডার্ম থেকে, সেটিও তোমরা নবম অধ্যায়ে বিস্তারিত পড়বা। এই হচ্ছে মোটামুটি আমাদের অস্থির সূচনা বা পরিচিতি। এবার আমরা বিস্তারিত আসব। এখন যদি আমরা করটির অস্থি সমূহে আসি, করটির অস্থি সমূহকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে করটিকা এবং একটি মুখমণ্ডলীয় অস্থি, আমি আগে বলেছি। তো করটিকা হচ্ছে আমাদের এইটুকু অংশ এবং মাথার পেছনে কাঁধ পর্যন্ত অংশের যে অস্থিগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে করটিকার অস্থি, যেটা করটির অংশ, এবং তার সংখ্যা হচ্ছে 8টি। তো এখানে একটা যদি কঙ্কাল আকার আমরা মাথার করটি আঁকার চেষ্টা করেছি, সেটি হচ্ছে দেখো এই অংশটুকু, তাহলে হচ্ছে আমাদের এই অংশটুকু হচ্ছে আমাদের করটিকার অংশ। সেই করটিকার অংশগুলোতে আমরা এখন 8টি অস্থি সম্পর্কে জানবো, কোনটা হচ্ছে ডাবল থাকে কোনটা সিঙ্গেল থাকে, সেই অস্থিগুলো সম্পর্কে জানবো। এখন কথা হচ্ছে এই অস্থিগুলো করটির মধ্যে কিভাবে যুক্ত থাকে। আমরা পরবর্তীতে অস্থি সন্ধি আসবো, কিন্তু এখানে বলে নিই যে অস্থিগুলো হচ্ছে যুক্ত থাকবে সূচারের মাধ্যমে, যেটা হচ্ছে অনেকটা এরকম, একটা অস্থি ধরো উপর থেকে এসে আরেকটা নিচের সাথে যুক্ত হবে। তো এইভাবে কাটা 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 একটার মধ্যে একটা একদম খাঁজের মধ্যে ঢুকানো অবস্থায় থাকে। অর্থাৎ আমাদের মাথায় যেহেতু মস্তিষ্ক, এটা আমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ একটি অর্গান, যেটা আমাদের পুরো দেহের সমন্বয় করছে, নিয়ন্ত্রণ করছে, তার জন্য এটাকে সংরক্ষণ করার জন্য এই করটির অস্থিগুলো বেশ শক্ত এবং এই বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, যেটা হচ্ছে সূচার। সেই সূচার মাধ্যমে হচ্ছে একটি অস্থি আরেকটি অস্থির সাথে যুক্ত থাকে। তো এখন আমরা যে করটিকার অস্থিগুলো আসবো সেগুলো হচ্ছে প্রথমে ফ্রন্টাল অস্থি সম্পর্কে আমরা জানবো। আমাদের কপালে এখানে হাত দিলে যে অস্থিটা দেখতে পাই আমরা, সেটা হচ্ছে ফ্রন্টাল অস্থি, সেটা এই পর্যন্ত বিস্তৃত। এবং আমাদের যে অক্ষিকোটর অর্থাৎ চোখগুলো যে গর্তের মধ্যে রয়েছে, সেটি হচ্ছে আমাদের ফ্রন্টাল অস্থির অংশ।
তার মানে এইটুকু পর্যন্ত হচ্ছে আমাদের করটিকার অংশ, এবং সেটি হচ্ছে এই অস্থিটা। এই যে দেখো এই অংশটুকুতে ভাগ দেখিয়েছি আমি, এই অস্থিটা হচ্ছে তাহলে ফ্রন্টাল অস্থি, এবং সেটা অনেকটা দেখতে কেমন, ফ্রন্টালটা হচ্ছে অনেকটা খোলসের মতো বা হচ্ছে একটা চাকতির মতো। এরপর আসি প্যারাইটাল অস্থিতে। প্যারাইটাল অস্থি কেমন, ফ্রন্টালটাকে তাহলে বলছি আমরা ঝিনুকের মতো, ঝিনুকের মতো। এবং এটা কিভাবে মনে রাখবা, ফ্রন্টালে 3 অক্ষর, ঝিনুকও 3 অক্ষর। এটা তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। অস্থির এই শুরুর দিকের অংশগুলো তোমাদের এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। পরবর্তীতে আমরা যে পড়বো অস্থির গঠন, তরুণাস্থি, তরুণাস্থির গঠন, তরুণাস্থির উদাহরণ, তারপর পেশি কিভাবে কাজ করছে, ওগুলো তোমাদের হচ্ছে অনুধাবন বা প্রয়োগ বা সৃজনশীল কোশ্চেনের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো ফ্রন্টালটাকে বলা হচ্ছে একটা ঝিনুকের মতো, যেমন অনেকটা দেখি আমরা এরকম, সেরকম হচ্ছে ফ্রন্টাল অস্থিটা ঝিনুকের মতো। এরপর প্যারাইটাল অস্থি, যেগুলো হচ্ছে চারকোনা প্লেটের মতো থাকছে, সেগুলো কি, সেগুলো হচ্ছে দেখো ফ্রন্টালের পরে এই দুই পাশে দুটি অস্থি রয়েছে, এইগুলো এ পাশে একটি রয়েছে এবং ওই পাশে আরেকটি অস্থি রয়েছে, এগুলোকে বলা হচ্ছে প্যারাইটাল অস্থি। এরপর তাহলে এটা হচ্ছে প্লেটের মতো, প্যারাইটাল প্লেট, এভাবে মনে রাখতে পারো। এরপর হচ্ছে টেম্পোরাল অস্থি। টেম্পোরাল হচ্ছে আমাদের কানের যে রিজিয়ন, দেখো একটা টেম্পলের মতো, একটা টেম্পলের মতো আমাদের কানের যে রিজিয়নটা, সেটাতে হচ্ছে টেম্পোরাল অস্থি রয়েছে। এটির সংখ্যাও দুটি, দুই পাশে দুটি, তাহলে ফ্রন্টাল একটি, প্যারাইটাল দুটি, টেম্পোরালও দুটি। তো এটা হচ্ছে এই অংশটা হচ্ছে টেম্পোরাল বোন। এরপর আসি আমরা, তাহলে এটা হচ্ছে চারকোনা। এরপর আসি অক্সিপিটালে। অক্সিপিটাল অস্থিটা হচ্ছে আমাদের মাথার পেছনের দিকে অংশ অবস্থিত, অর্থাৎ এখানে আমি যেখানে হাত দিয়েছি এই অস্থিটা হচ্ছে অক্সিপিটাল অস্থি, এবং সেই অক্সিপিটাল অস্থিটা হচ্ছে অনেকটা খোলসের মতো দেখতে, বলা হচ্ছে খোলসের মতো। তো এই আকৃতিগুলো তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আর এই অস্থির নামগুলো। তারপর হচ্ছে স্ফেনয়েড। স্ফেনয়েড হচ্ছে আসলে আমাদের মাথার এই দিকে একটি অংশ দেখা যাচ্ছে, অর্থাৎ মাথার ভেতরের দিকে দুটি ডানার মতো অংশ থাকে, সেগুলোকে বলা হচ্ছে স্ফেনয়েড। এটা হচ্ছে ডানার মতো, অর্থাৎ এরকম অনেকটা থাকে অস্থিটা, এরকম ডানার মতো, ছোট্ট একটা আর বড় একটা, দুই পাশে দুটি হ্যান্ডেল মতো থাকে, সেটাকে হচ্ছে স্ফেনয়েড অস্থি। এবং এথময়েড যেটা, সেটা হচ্ছে ছিদ্রাল আড়াআড়ি প্লেটের মতো, অনেকটা এরকম ই শেপের। ইথময়েড যেহেতু, ইথময়েড ই শেপের ছিদ্রাল আড়াআড়ি প্লেটের মতো। তার মানে এই অস্থিগুলোর আকৃতি বা শেপটা খুব ইম্পর্টেন্ট, এবং এই অস্থিগুলো এমসিকিউতে এভাবে আসতে পারে যে কোনটি করটিকার অস্থি নয়, কোনটি করটিকার অস্থি, আবার কোনটি মুখমণ্ডলীয় অস্থি না, কোনটি মুখমণ্ডলীয় অস্থি। তাহলে এই করটিকার অস্থিগুলোকে আমরা মনে রাখার জন্য একটা সূত্র দিই, সেটা হচ্ছে ফেনির পয়েট ফ্রান্সে, অর্থাৎ ফেনির একজন কবি, সে হচ্ছে ফ্রান্সে। তো সেটা কি, ফেনি দিয়ে বলা হচ্ছে ফ্রন্টাল, পি দিয়ে বলা হচ্ছে প্যারাইটাল, ও দিয়ে বলা হচ্ছে অক্সিপিটাল, ই দিয়ে এথময়েড, ই দিয়ে টেম্পোরাল, আর ফ্রান্সে দিয়ে হচ্ছে আমাদের যেটি বাকি রয়েছে স্ফেনয়েড। এ হচ্ছে 8টি অস্থি। এরপর আমরা যদি আসি মুখমণ্ডলীয় অস্থিতে, মুখমণ্ডলীয় অস্থি বলা হচ্ছে 14টি। তো প্রথমে যেটি অস্থিটার কথা বলা হয়েছে সেটি হচ্ছে ম্যাক্সিলা, সেটা হচ্ছে আমাদের এই উপরের চোয়ালে থাকে, অর্থাৎ দুপাশে দুটি ম্যাক্সিলা থাকে উপরের চোয়ালে, যেটাতে হচ্ছে আমাদের দন্ত উপরের মাড়ির বা উপরের চোয়ালের দন্তগুলো যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে ম্যাক্সিলা অস্থি। এবং ম্যাক্সিলার ভিতরে হচ্ছে বায়ুপূর্ণ থাকে, আমরা পড়বো পরবর্তীতে ম্যাক্সিলারি সাইনাস শ্বাসক্রিয়া অধ্যায়ে। এরপর আসি ম্যান্ডিবল। ম্যান্ডিবল হচ্ছে আমাদের নিচের চোয়ালের এই অস্থিটি, যেটা একমাত্র নরনক্ষম হাড় যেটা আমরা হচ্ছে নাড়াতে পারি, এবং হচ্ছে আমাদের খাবার চর্বণতা হলে সাহায্য করছে নারী, সেটি হচ্ছে ইউ আকৃতির। এই ইউ আকৃতির কথাটা আমাদের জুলজিতে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ইউ আকৃতির আমরা দেখবো হাইওয়েড বোনস, ইউ আকৃতির আমরা রেচন অধ্যায়ে দেখবো লুপ অফ হেনলি, তারপর ইউ আকৃতির আমরা আরো পরিপাক নালীতে কিছু অংশ দেখতে পাবো যেগুলো ইউ আকৃতির, ডিউডেনাম আরো এরকম অংশ। এরপর তাহলে হচ্ছে এই চোয়ালের অস্থিটি হচ্ছে, তাহলে এটি হচ্ছে ম্যান্ডিবল এবং এটি হচ্ছে ম্যাক্সিলা। তারপর জাইগোম্যাটিক একটি অস্থি রয়েছে এই দুই পাশে, দেখো এই জায়গায় অনেকে দেখবে অনেকটা উঁচা হয়ে থাকে, চার কোনা এই অস্থিটি, এটি হচ্ছে জাইগোম্যাটিক অস্থি। তারপর নেজাল। নেজাল হচ্ছে দুই নাকের এখানে হচ্ছে উপরের দিকে হচ্ছে অস্থি গঠন থাকে, আর সামনে কিন্তু নাকে হচ্ছে তরুণাস্থি, আমরা তরুণাস্থিতে দেখবো, এই জন্য আমরা হচ্ছে এটা নাড়াতে পারছি। আর হচ্ছে ভোমার। ভোমার হচ্ছে নাকের পেছনে চোখের এদিকে অংশ অবস্থিত। ল্যাক্রিমাল বোঝা যাচ্ছে চোখের সাথে সম্পর্কিত, আমরা চোখের ক্ষেত্রে দেখবো ল্যাক্রিমাল গ্ল্যান্ড। তারপর হচ্ছে প্যালাটেন, যেটা হচ্ছে আমাদের প্যালেট, অর্থাৎ উপরের দিকে, উপরে জিওভাগে যখন আমরা উপরের তালুতে লাগাবো সেটা হচ্ছে হার্ড প্যালেট, আর তার পেছনে সফট প্যালেট, তাহলে সেখানে অবস্থিত। এ হচ্ছে আমাদের করটি এবং মুখমণ্ডলীয় অস্থি, যা এর সংখ্যা হচ্ছে 14টি, এর সংখ্যা 8টি। তো এই দুটোর মধ্যে হচ্ছে এমসিকিউতে অপশনে হচ্ছে প্যাচ লাগায়, তার জন্য আমরা যখন একটি ভালোভাবে মনে রাখবো, সেটা হচ্ছে ফেনির পয়েট ফ্রান্সে, তাহলে আমরা আলাদা করতে পারবো কোনটা করটিকার অস্থি, কোনটা মুখমণ্ডলীয় অস্থি, এভাবে পরীক্ষায় আসতে পারে। এখন আমরা মেরুদণ্ড সম্পর্কে জানবো। মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম বা স্পাইনাল কলাম,
একটি মেরুদণ্ডী প্রাণীর জন্য বা একটি কর্ডেট বা ভার্টিব্রেট প্রাণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কঙ্কালতন্ত্রের অংশ, যেটি হচ্ছে মানবদেহকে তার সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে এবং তার চলনে সাহায্য করছে। তো এই মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম বা স্পাইনাল কলামের লেংথ কত যদি আমরা প্রথমে আসি, এর লেংথ হচ্ছে পুরুষের ক্ষেত্রে 70 সেন্টিমিটার এবং নারীদের ক্ষেত্রে 60 সেন্টিমিটার। এখন এই মেরুদণ্ড অস্থিগুলো সম্পর্কে যদি আমরা প্রথমে বলি, সেটি হচ্ছে আমরা দেখেছিলাম করটিকার সর্বশেষ অস্থিটি ছিল অক্সিপিটাল অস্থি, যেটি মাথার পেছনের দিকে অবস্থিত এবং সে অক্সিপিটাল অস্থিটা অনেকটা দেখতে এই রকম এবং এর এইখানে একটা ছিদ্র রয়েছে, সেই ছিদ্রটাকে বলা হচ্ছে ফোরামেন ম্যাগনাম। কারণ কি, এই অস্থির এই ছিদ্রটা দিয়ে, ম্যাগনাম মানে বড় বোঝায়, এই ছিদ্রটা দিয়ে হচ্ছে যে স্পাইনাল কর্ডটা নামে। অর্থাৎ আমরা সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায়ে তোমরা দেখবে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে মস্তিষ্ক, সে অংশের কন্টিনিউশনই হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। এমনি তোমরা শুনে থাকবে স্পাইনাল কর্ডের কথা। তো সেটি হচ্ছে এই ছিদ্রপথে নেমেই আমাদের ভার্টিব্রাগুলো একসাথে যুক্ত হয়ে ভার্টিব্রাল যে ক্যানাল গঠন করবো আমরা এখানে দেখব, সেখান দিয়ে হচ্ছে নেমে যাবে। তো এটা বলার কারণ হচ্ছে এইটার কন্টিনিউশনে, অর্থাৎ অক্সিপিটাল বোনের সাথে আমাদের যে কশেরুকা বা ভার্টিব্রা সেটি যুক্ত হবে। তো সে প্রথম বা কশেরুকা বা ভার্টিব্রা হচ্ছে সার্ভাইকাল কশেরুকার প্রথম কশেরুকাটি। তো আমরা যদি এখন আগে আসি যে কশেরুকাকে কয় ধরনের কশেরুকা থাকতে পারে এবং তাদের সংখ্যা কেমন, তারা দেখতে কেমন, এ বিষয়ে। প্রথমে ভার্টিব্রাগুলোকে 5টি অঞ্চলে ভাগ করা হয়েছে, এগুলো রিজিয়ন অনুযায়ী। অর্থাৎ আমরা যখন মেডিকেল সায়েন্স পড়ি, সেগুলো হচ্ছে বিভিন্ন রিজিয়নে ভাগ করা হয়েছে: সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম এবং কক্কিজিয়াল। তো সার্ভাইকাল বা হচ্ছে গ্রীবাদেশীয় কশেরুকার সংখ্যা হচ্ছে 7টি। তারপর থোরাসিক বা বক্ষদেশীয়, সেটির সংখ্যা হচ্ছে 12টি। লাম্বার বা কোটিদেশীয় হচ্ছে 5টি। স্যাক্রাল বা শ্রোণীদেশীয় হচ্ছে 5টি এবং কক্কিজিয়াল হচ্ছে 4টি। এই স্যাক্রাল 5টি পরবর্তীতে একীভূত হয়ে প্রাপ্তবয়স্ক মানুষের দেহে একটি অস্থি হিসাবে থাকে, অর্থাৎ 5টা অস্থি একটা অস্থি গঠন করে ফেলে। এটা হচ্ছে ফিউশনের মাধ্যমে। আর কক্কিজিয়াল 4টি অস্থি ফিউশনের মাধ্যমে একটি অস্থি গঠন করে। তো এখন প্রথমে যদি আসি, যে অংশগুলোকে আমরা বলেছিলাম যে অঞ্চল অনুযায়ী ভাগ করে বলা হচ্ছে, তাহলে সার্ভাইকাল হচ্ছে আমাদের যে গ্রীবা অঞ্চলে, অর্থাৎ এই যে ঘাড়ের অংশটুকুর পেছনে আমরা হাত দিলে দেখতে পাবো, যদি ভাবে আমরা ঘাড়টা কাত করি তাহলে আমরা দেখতে পাবো, সেটাকে বলা হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা। তার সংখ্যা হচ্ছে 7টি। এই যেভাবে মনে রাখতে পারো, সার্ভাইকালের 7 এবং 7টি এভাবে হচ্ছে মনে রাখতে পারো। কারণ পরীক্ষার জন্য আসলে এই অস্থির চ্যাপ্টারটা এমসিকিউর জন্য শুরুর পোর্শনটা খুব ইম্পর্টেন্ট, আর শেষের দিকে যখন আমরা অস্থি, তরুণাস্থি, পেশি পড়বো, ওগুলো হচ্ছে রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট। এগুলো ইম্পর্টেন্ট, তবে হচ্ছে অস্থির গঠনটা বেশি ইম্পর্টেন্ট, যেটাতে আমরা আসবো। তো সার্ভাইকাল 7টি যে ভার্টিব্রা, সেগুলোর কিছু বিশেষ ধরনের বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো আসলে আমাদের বিভিন্ন কারণে কিন্তু এরকম হয়ে থাকে। ধরো যে এর ছিদ্রটা অনেক বড় হবে, যে ভার্টিব্রাল ফোরামেনটা, কেন? কারণ স্পাইনাল কর্ডের উপরের দিকে তো একটু বড় থাকবে, লাস্টে কন্টিনিউশনে যখন কিছু অংশ গঠন করে তোমরা পরবর্তীতে পড়বা ফাইবারগুলো, সেগুলো হচ্ছে পাতলা থাকে, তাই আস্তে আস্তে ফোরামেনটা বা ছিদ্রটা ছোট হলেও চলে। তো সেটি হচ্ছে প্রথমে সার্ভাইকাল ভার্টিব্রা যদি পড়ি, সেটির স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে ট্রান্সভার্স প্রসেস খাটো। তো এখন এই ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস, এগুলো কি আমরা জানি না, তার জন্য আমরা আগে হচ্ছে ভার্টিব্রা সম্পর্কে জেনে আসি। তো একটি আমরা এখানে আদর্শ ভার্টিব্রা নিয়েছি, যে আদর্শ ভার্টিব্রার আমরা গঠনগুলো পড়বো এবং সেগুলোর সাথে কম্পেয়ার করে করে আমরা 5 ধরনের ভার্টিব্রাগুলো পড়বো। তো আদর্শ কশেরুকার অংশগুলোকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, একটিকে বলা হচ্ছে সেন্ট্রাম এবং একটিকে বলা হচ্ছে আর্চ বা ভার্টিব্রাল আর্চ। সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি আর আর্চ হচ্ছে ভার্টিব্রাল আর্চ। এখন সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি, তার মানে হচ্ছে ভার্টিব্রাতে বেশিরভাগ অংশ থাকবে, একটা জিনিসের বডি অংশই বেশি থাকে। তো এই অংশটা হচ্ছে সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি। এটি বিভিন্ন শেপের হয়ে থাকে, যেমন থোরাসিকের ক্ষেত্রে আমরা পড়বো এটি হৃৎপিণ্ড আকৃতির হয়ে থাকে, এটা অনেকটা হৃৎপিণ্ড আকৃতির। তো থোরাসিক রিজিয়নের ভার্টিব্রাগুলোকে আমরা আদর্শ অনেকটা ধরে নিই। তো সেটা সম্পর্কে যদি আসি, যে সেন্ট্রামটা তাহলে হচ্ছে হৃৎপিণ্ড আকৃতির আমরা দেখতে পাচ্ছি, এবং এই একটা সেন্ট্রাম আরেকটা সেন্ট্রাম, যখন আমাদের এই কশেরুকাগুলো আসলে হচ্ছে এইভাবে থাকে, ধরো আমরা যদি আঁকি এইভাবে, আমাদের যদি ভার্টিব্রাটা থাকে এইভাবে একটা একটা কশেরুকা যুক্ত থাকছে, তার মানে একটা কশেরুকার বডির সাথে আরেকটা কশেরুকার বডি যুক্ত হয়ে তারপর পুরো একটা ভার্টিব্রাল ক্যানাল তৈরি করছে বা একটা কলাম তৈরি করছে। তো সেটি হচ্ছে ভার্টিব্রাল বডি, যেটা হচ্ছে সিমফাইসিস টাইপের তরুণাস্থির জয়েন্ট দিয়ে তৈরি।
কেন এই গঠনটা দরকার? কারণ হচ্ছে আমাদের ফ্রিকশন যাতে না হয়, আমরা কত দিকে বাঁকা হয়ে যেন এই ফ্রিকশন না হয়, আমাদের ফ্রিকশন না হয় এবং আমাদের যে বেন্ডিংটা, আমাদের যে ভার্টিব্রাল কলামের বিভিন্নভাবে বেন্ড হয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি। তো এই হচ্ছে ধরো আমাদের সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি। এবার যদি আমরা আর্চে আসি, আর্চে হচ্ছে আমরা যে 5টি অংশ পড়বো, সেই 5টি অংশকে আগে আমরা চিনে নিই। তো প্রথমে আমরা যে অংশটা পড়বো সেটা হচ্ছে স্পাইনাস প্রসেস। দেখো এই অংশটা হচ্ছে স্পাইনাস প্রসেস, অর্থাৎ ভার্টিব্রাল বডি থেকে বের হয়ে একদম সরু যে অংশটা বাইরের দিকে সেটা হচ্ছে স্পাইনাস প্রসেস। তার মানে এই অংশটা থাকে আমাদের পিঠের বাইরের দিকে। তোমরা যখন তো গরু দেখতে পারো, কোরবানির গরু গেলো, গরু দেখলে তোমরা বুঝতে পারবা যে স্পাইনাস প্রসেসটা গরুর একটা অংশে খুব প্রমিনেন্ট থাকে, সেটা হচ্ছে সার্ভাইকাল যে কশেরুকার 7 নাম্বার কশেরুকা, যেটাকে বলা হচ্ছে ভার্টিব্রাল প্রমিনেন্স, কারণ এটা প্রমিনেন্ট হয়ে থাকে। তো সেই আসলে প্রমিনেন্ট অংশটা হচ্ছে স্পাইনাস প্রসেস, যেটা আমাদের পিঠের দিকে থাকে। তার মানে এই অংশটা আমাদের সামনের দিকে থাকে, এই অংশটা আমাদের দেহের পিছনের দিকে থাকে। এই অস্থিটা আসলে এইরকম, তাই তো এভাবে পেছনের দিকে থাকছে, এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। এখন আমরা যে জিনিসগুলো পড়বো সেটা হচ্ছে সেন্ট্রামের কাছাকাছি কি জিনিসগুলো রয়েছে। সেন্ট্রামের কাছাকাছি এই অংশটা রয়েছে, এটাকে বলা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। এই ফোরামেন দিয়ে কি যাবে? ফোরামেন দিয়ে হচ্ছে আমাদের বললাম স্পাইনাল কর্ড শুরু হয়ে এখান দিয়ে নামবে, তাহলে এই ফোরামেন দিয়ে স্পাইনাল কর্ড যাবে আর কিছু রক্তনালিকা যাবে। এখন তারপরে যে অংশটা পাবো এই অংশটা, অর্থাৎ স্পাইনাস প্রসেস আর ফোরামেনের মাঝখানে অংশ, যার দুই পাশ থেকে দুটি অংশ বের হয়েছে, এই জায়গাটুকু বলা হচ্ছে ল্যামিনা। এই জায়গাটাকে বলা হচ্ছে ল্যামিনা। এরপরে এই দুই পাশে যে দুটি অংশ বের হয়েছে এদেরকে বলা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স মানে এরা অনুলম্বভাবে থাকবে, অর্থাৎ এই অস্থিটা যেহেতু আমরা এভাবে এঁকেছি, অস্থিটা আসলে এইভাবে থাকে, তখন এই দুই পাশ থেকে দুইটা ট্রান্সভার্স প্রসেস যুক্ত হবে ট্রান্সভার্সলি, তার জন্য এগুলোকে বলা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। এখন এই ট্রান্সভার্স প্রসেসে কিছু ফ্যাসেট থাকে, কোস্টাল ফ্যাসেট। এই ফ্যাসেটগুলো কেন থাকবে? কারণ হচ্ছে আমরা পরবর্তীতে দেখবো যে রিবস বা পরশুকাগুলো পেছনের দিকে এই ভার্টিব্রা থেকে শুরু হয়ে সামনের স্টারনামের সাথে যুক্ত হবে। তো যে পরশুকা, সে পরশুকার কিছু অংশ থেকে টিউবারকল, কিছু অংশ থাকে মাথা, সে মাথাটা যুক্ত হবে ভার্টিব্রার বডির সাথে। এখানে কিছু ফ্যাসেট থাকে এই জায়গায়, সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। মানে হচ্ছে সুপিরিয়র মানে উপরের দিকে আর ইনফিরিয়র মানে নিচের দিকে। তার মানে উপরের দিকে একটা রিবস যুক্ত হবে, নিচের দিকে আরেকটা রিবস যুক্ত হবে, অর্থাৎ প্রত্যেকটা ভার্টিব্রায় হচ্ছে রিবস এভাবে দুটো যুক্ত হতে পারে। এখন এই কোস্টাল ফ্যাসেটে যুক্ত হবে সেই পরশুকার টিউবারকল অংশটুকু, আমরা পরবর্তীতে সেটা আসবো। তাহলে হচ্ছে ট্রান্সভার্স প্রসেসে কোস্টাল ফ্যাসেট থাকছে। এখন একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে সার্ভাইকালের ক্ষেত্রে আমরা লিখেছি ট্রান্সভার্স প্রসেস খাটো থাকবে, কারণ এটা খাটো হলে আমাদের এই ছিদ্রটা বড় হবে, কারণ প্রথম দিকে আমাদের স্পাইনাল কর্ডটা মোটা থাকবে এবং যে ট্রান্সভার্স ফোরামেন যুক্ত। নর্মালি আদর্শ কশেরুকায় ট্রান্সভার্স প্রসেসে কোনো ফোরামেন থাকে না, কিন্তু এই সার্ভাইকালের ক্ষেত্রে ট্রান্সভার্স প্রসেস একটি ছিদ্র থাকে বড়, সেটাকে বলা হচ্ছে ফোরামেন। মানে যে কোনো কিছু মেডিকেলে বুঝে সেটাকে হচ্ছে ছিদ্র। তো ফোরামেন মানে ছিদ্র বুঝে আরো কিছু আমরা টার্মে আসবো, ফসা, তারপর প্রসেস, এগুলো তো আমরা আসবো। তো প্রসেস বলতে কোনো কিছু প্রবৃদ্ধি অংশ বোঝায়, এই জন্য এর নাম ট্রান্সভার্স প্রসেস। কোনো কিছু প্রবৃদ্ধি বের হয়েছে এর নাম স্পাইনাস প্রসেস, অর্থাৎ নর্মাল মূল বডি থেকে কিছু প্রবৃদ্ধি বের হয়েছে, এই জন্য এর নাম স্পাইনাস প্রসেস। এখন যদি আসি আমরা একটা অংশে, সেটা হচ্ছে পেডিকল। পেডিকল অংশ হচ্ছে এই অংশটা, অর্থাৎ এই পাশে ট্রান্সভার্স প্রসেস, এই পাশে বডি, মাঝখানের যে অংশটুকু সেটা পেডিকল, যার এই পাশে ভার্টিব্রাল ফোরামেন। এই পেডিকলের ইম্পর্টেন্স কি? পেডিকলের হচ্ছে একটা নচের মতো, অর্থাৎ একটা ডিপ্রেশন অংশ, এভাবে দেখতে পাচ্ছি আমরা একটা ডিপ্রেশন। তো এই ভার্টিব্রার সাথে যখন আরেকটি ভার্টিব্রা এর উপরে বসবে তখন এখানে একটা খাঁজ তৈরি হবে এবং মাঝখানে একটা ছিদ্র তৈরি হবে না এই পেডিকলের এখান দিয়ে। তো সেই ছিদ্রটাকে বলা হয়, অর্থাৎ দুটা ভার্টিব্রার মাঝখান দিয়ে এভাবে আড়াআড়ি ভাবে যে ছিদ্রটা, সেটাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ফোরামেন। ইন্টারভার্টিব্রাল ফোরামেন তার মানে ইন্টার মানে হচ্ছে আন্ত, অর্থাৎ দুটি কশেরুকার মাঝখানে এভাবে যদি দুটি কশেরুকা হয়ে থাকে তার মাঝখান দিয়ে ছিদ্রটা যে তৈরি হবে সেটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। সেই ফোরামেন দিয়ে কি যাবে? আমরা জানি স্পাইনাল কর্ড থেকে 31 জোড়া স্পাইনাল নার্ভ বের হয়, সেই নার্ভগুলো হচ্ছে তার রক্তবাহিকা নিয়ে একসাথে বের হয়ে বিভিন্ন অঙ্গে তখন সেটি সাপ্লাই দিবে। এখন এই ভার্টিব্রাল ক্যানেল জানলাম, ভার্টিব্রাল ফোরামেন জানলাম, আরেকটি টার্ম হচ্ছে ভার্টিব্রাল ক্যানেল, অর্থাৎ অনেকগুলো ফোরামেন যখন একটার পর একটা বসে যুক্ত হবে তখন একটা লম্বা ক্যানেলের মতো গঠন করবে, সেটাকে বলা হচ্ছে ভার্টিব্রাল ক্যানেল, যেখান দিয়ে আমাদের স্পাইনাল কর্ড যাবে বা স্নায়ু রজ্জু সেটি হচ্ছে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আর্চের অংশ। আর্চের অংশগুলোকে আমরা এভাবে মনে রাখতে পারি যে স্যাট পল, এসটা হচ্ছে স্পাইনাস প্রসেস, এতে হচ্ছে আর্টিকুলার ফ্যাসেট বা প্রসেস, এই জায়গায় হচ্ছে আমাদের রিবস যুক্ত হবে, এটা হচ্ছে আর্টিকুলার প্রসেস, টিতে হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, পিতে হচ্ছে পেডিকল এই নচের অংশটুকু, আর এলতে হচ্ছে ল্যামিনা এই অংশটুকু। এই হচ্ছে মোটামুটি আমাদের আর্চের অংশ।
তো এখন আমরা ইন্ডিভিজুয়াল যদি ভার্টিব্রাতে আসি, সার্ভাইকাল ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেসটা খাটো হয়, অর্থাৎ এই যে ট্রান্সভার্স প্রসেস একটু এই যে দুই পাশে দুটি ট্রান্সভার্স প্রসেস এগুলো একটু খাটো হয় এবং এগুলোতে হচ্ছে ফোরামেন বা এরকম হচ্ছে ছিদ্র থাকে। এটা হচ্ছে এই ভার্টিব্রার ক্ষেত্রে বৈশিষ্ট্য, অন্য ভার্টিব্রা সেটি থাকে না। এই ভার্টিব্রার আরেকটি স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে যে মোট তো সাতটি সার্ভাইকাল কশেরুকা রয়েছে, তার মধ্যে 2 থেকে 6 নাম্বার কশেরুকার স্পাইনাস প্রসেসের প্রান্তটা দ্বিখণ্ডিত, অনেকটা সাপের জিওভার মতো, যে এই পাশে এই স্পাইনাস প্রসেসটা তখন এভাবে দুইটা ভাগ হয়ে যায়। এটা হচ্ছে দ্বিতীয় থেকে ষষ্ঠ সার্ভাইকাল কশেরুকার, যেটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এরপর আসি থোরাসিক। থোরাসিক কথাটা বাংলা হচ্ছে বক্ষদেশীয়। সে বক্ষদেশীয় যদি আমরা লিখি বক্ষদেশীয়, তার মানে ব দিয়ে হচ্ছে, আর এর সংখ্যা হচ্ছে 12টি, এভাবে আমরা মনে রাখতে পারি। তো এই সংখ্যাগুলো গুরুত্বপূর্ণ যে কোন কশেরুকার সংখ্যা কতটি এবং হচ্ছে সেগুলোর কিছু স্পেশাল বৈশিষ্ট্য। তোমাদের রিটেনের জন্য ভার্টিব্রার গঠনটা একটু ইম্পর্টেন্ট, আর এগুলো মূলত এমসিকিউর জন্য, প্র্যাকটিক্যালের জন্য এগুলোর জন্য গুরুত্বপূর্ণ। তাই বক্ষদেশীয় কশেরুকার হচ্ছে সেন্ট্রাম বা ভার্টিব্রাল যে বডিটা সেটা মাঝারি আকৃতির হবে, অর্থাৎ খুব বেশি বড় না, বললাম না আদর্শ হচ্ছে থোরাসিক, মানে খুব বড় হবে না খুব ছোট হবে না। তো বড় হবে বা ছোট হবে কখন, আমরা দেখেছি যে সার্ভাইকাল কশেরুকায় তেমন কোনো বডিই নেই। আর যে পরে লাম্বার যেটা আমরা পড়বো কোটি দেশীয়, সেটির এই ভার্টিব্রাল বডিটা হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে সুগঠিত এবং লার্জ ম্যাসিভ টাইপের হয়ে থাকে। তারপর এটির এই সেন্ট্রামটা হচ্ছে হৃৎপিণ্ড আকৃতির দেখাই যাচ্ছে, আর যখন লাম্বারে আমরা যাবো সেটি দেখবো হচ্ছে বৃক্ক আকৃতির। তো এটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে থোরাসিক রিজিয়নে আমাদের যে থোরাসিক কেজ, তার মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ একটি অর্গান থাকে, সেটা হচ্ছে হৃৎপিণ্ড। তো এভাবে মনে রাখতে পারি যে আমাদের তাহলে এটার থোরাসিক অঞ্চলের যে সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি সেটি হচ্ছে হৃৎপিণ্ড আকৃতির। এছাড়া হচ্ছে এতে কোস্টাল ফ্যাসেট থাকে। এই যে বলেছি ট্রান্সভার্স প্রসেসের দুই পাশে দুটি কোস্টাল ফ্যাসেট থাকবে, কারণ কোস্টা বলতে রিবস বোঝায় বা পরশুকা বোঝায়, সেটি এসে যুক্ত হবে এখানে। আর হচ্ছে স্পাইনাস প্রসেসটা আদর্শ লম্বা এবং সরু থাকবে। এখন লম্বা ও সরু থাকার মধ্যে এই সার্ভাইকাল কশেরুকাগুলোর আবার তিনটার আলাদা নাম রয়েছে, যেমন অন্য কশেরুকার আলাদা কোনো নাম নেই, যে আমরা শুধু বা বলি যে ধরো প্রথম লাম্বার কশেরুকা, দ্বিতীয় লাম্বার কশেরুকা, পঞ্চম লাম্বার কশেরুকা, কিন্তু আলাদা কোনো নাম নেই। কিন্তু এই সার্ভাইকালগুলা খুবই পাজি, এদের আলাদা নাম আছে। প্রথমটার নাম হচ্ছে অ্যাটলাস। অ্যাটলাস বলতে রিং শেপ বোঝায়। রিং শেপ কেন দরকার, কারণ আমরা ঠিক জানি রিং এর একটা ফোরামেনের মধ্যে ছিদ্র থাকবে, তো এখানে এরকম থাকা লাগবে কারণ আমাদের স্পাইনাল কর্ড যাবে। আর সেকেন্ড যে সার্ভাইকাল কশেরুকা সেটিকে বলা হচ্ছে অ্যাক্সিস। অ্যাক্সিসটা হচ্ছে ওডন্টয়েড প্রসেস নামক একটি ক্ষুদ্র অংশ থাকে অ্যাক্সিসের সামনে, তো এর জন্য হচ্ছে এটা গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। আর যেহেতু অ্যাক্সিস 2 নাম্বার কশেরুকা বা C2, অ্যাটলাস C1, ভার্টিব্রাল প্রমিনেন্স C7, তাহলে C2 যেহেতু তাহলে স্পাইনাস প্রসেসের প্রান্ত দ্বিখণ্ডিত থাকবে, কারণ দ্বিতীয় থেকে ষষ্ঠ দ্বিখণ্ডিত থাকে। আর যে C7 বলেছিলাম ভার্টিব্রাল প্রমিনেন্স বলা হয়, যেটাকে আমরা যখন এভাবে ঘাড় নিচের দিকে কাত করবো দেখবা হাতে যেটা সবচেয়ে প্রমিনেন্ট হাতে ফিল করতে পারি সেটি হচ্ছে স্পাইনাস প্রসেস, যেটা সার্ভাইকাল 7 ভার্টিব্রাল স্পাইনাস প্রসেস। তো এখন থোরাসিকের কথাটা আমরা বললাম, এবার আসি লাম্বারে। লাম্বার হচ্ছে 5টি থাকে লাম্বার কশেরুকা, যার সেন্ট্রাম হচ্ছে বৃক্ক আকৃতির, অর্থাৎ বৃক্ক আমরা যেমনটা দেখি যে এইরকম শেপের, তো সেরকম বৃক্ক আকৃতির হয়ে থাকে। এটা এভাবে মনে রাখতে পারি, লাম্বার রিজিয়নে আমাদের বৃক্ক থাকে আমাদের পিঠের দিকের অংশে, আমাদের যে উদর গহ্বরের পেছনের দিকের অংশে হচ্ছে দুই পাশে দুটি কিডনি বা বৃক্ক থাকে। তো এটির সেন্ট্রামটা হচ্ছে বৃক্ক আকৃতির এবং এতে স্পেশালিটি দুটি জিনিস রয়েছে, এটা হচ্ছে ম্যামিলারি প্রসেস এবং অ্যাক্সেসরি প্রসেস। এখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু প্রসেস বের হয়, সেটা আমরা পড়ি অনেক ডিটেলসে, তোমাদের এত লাগবে না। তারপরে আসি আমরা স্যাক্রাম। স্যাক্রামটা হচ্ছে 5টা অস্থি একসাথে একীভূত হয়ে একটা অস্থি গঠন করে। তো সেই অস্থিটি হচ্ছে অনেকটা এইরকম, এবং এতে হচ্ছে এখানে 4 জোড়া ছিদ্র থাকে, দুই পাশে 4 জোড়া স্যাক্রাল ছিদ্র থাকে, এবং এর মাঝখানে একটা প্রবৃদ্ধি অংশ থাকে, এটাকে বলা হয় স্যাক্রাল প্রমন্টরি। এটাকে অংশ স্যাক্রাল প্রমন্টরি, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এবং যে 4 জোড়া স্যাক্রাল ছিদ্র রয়েছে এগুলো দিয়ে হচ্ছে স্যাক্রাল রিজনের নার্ভগুলো যাবে। আর কক্সিজিয়ালও 4টা অস্থি থাকে, পরবর্তীতে একীভূত হয়ে 31টি, তার মানে তখন প্রাপ্তবয়স্কে মেরুদণ্ডের অস্থির সংখ্যা থাকবে 26টি। এটা গুরুত্বপূর্ণ ফর এমসিকিউ। এই হচ্ছে তাহলে মেরুদণ্ডের অস্থিগুলোর বর্ণনা। তাহলে মোট সংখ্যা থাকবে 26টি, এটাও গুরুত্বপূর্ণ। আর যে অংশগুলো এবং এর স্পেশাল বৈশিষ্ট্য কি কি, হচ্ছে মেরুদণ্ডের অংশ। মেরুদণ্ডের পর এবার আমরা বক্ষ অস্থিচক্র, বক্ষপিঞ্জর এবং শ্রোণী অস্থিচক্র সম্পর্কে
পড়বো। তো শ্রোণী অস্থির চক্র বা বক্ষ অস্থি চক্র বলতে আসলে অনেকগুলো অস্থি একটা যখন চক্র অর্থাৎ একটি যে কোনো কাজের জন্য গঠন হচ্ছে বা একটা গঠনের জন্য তৈরি হচ্ছে তখন সেটাকে অস্থি চক্র বলা হচ্ছে। আর বক্ষপিঞ্জরের আগেও বলেছি একটি কেস তৈরি করছে যার পেছনে ভার্টিব্রা থাকবে, দুপাশে হচ্ছে রিবস বা পশুকা থাকবে এবং সামনে স্টারনাম থাকবে। এভাবে একটি খাঁচা তৈরি করে আমাদের যে নরম অঙ্গসমূহ, গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ ইন্টারনাল, সেগুলোকে রক্ষা করছে। তো প্রথমে আমরা আসি বক্ষপিঞ্জরে। বক্ষপিঞ্জরের দুটি অস্থি নিয়ে গঠিত, সেটি হচ্ছে স্টারনাম এবং পশুকা। তো দুটি অস্থি বলতে দু ধরনের অস্থি নিয়ে, কারণ স্টারনামের সংখ্যা একটি হলো, পশুকার সংখ্যা কিন্তু 12 জোড়া। এটি বারবার বলছি যে 12 জোড়া, নট 12টি। তো এবার স্টারনাম যদি আমরা জানি, এই হচ্ছে একটা স্টারনাম অস্থি যেটা আমাদের বুকের সামনের দিকে, অর্থাৎ এই থেকে এই জায়গাটা হচ্ছে আমাদের স্টারনাম অস্থিটা থাকবে, আমরা হাত দিলেই দেখতে পাবো। এবং হচ্ছে যে এই অস্থির হচ্ছে বিভিন্ন অংশ রয়েছে, সেই অস্থিটা হচ্ছে একটু চাপা ধরনের এবং অংশগুলো আমরা কি সেটা যদি জানি, প্রথমে এই অংশটাকে বলা হচ্ছে ম্যানুব্রিয়াম। এই অংশটা হচ্ছে চারকোনা, এটাকে বলা হচ্ছে ম্যানুব্রিয়াম। তারপর এই যে অংশটুকু এটাকে বলা হচ্ছে দেহ, আর এই অংশটাকে বলা হচ্ছে জিফয়েড প্রসেস। এই অংশটার নাম জিফয়েড প্রসেস। প্রসেস বলতে বলেছি যে এটা প্রবৃদ্ধির অংশ, তার মানে এটা একটা সরু অংশ বের হয়ে যায়, জন্য এটাকে বলা হচ্ছে প্রসেস। আর উপরের দিকে যে খাঁজটা, এটাকে বলা হচ্ছে জুগুলার নচ। জুগুলার নচ। তো এই অংশগুলো আসে যে কোনটি স্টারনামের অংশ নয়, তাহলে এটা আমরা এভাবে মনে রাখতে পারি যে জু মানে জিরাফ, অর্থাৎ তুমি জুতে গেছো না মানে জিরাফ তুমি দেখবাই। তো জুতে হচ্ছে জুগুলার নচ, মানে হচ্ছে ম্যানুব্রিয়াম, জিরাফতে হচ্ছে জিফয়েড প্রসেস। আর বডি তো থাকবেই, যেহেতু একটা অস্থি তাতে হচ্ছে বডি থাকবেই। তারপর হচ্ছে আমরা পরশুকাতে যদি আসি, পরশুকার অংশগুলোকে হচ্ছে কিছু ভাগে ভাগ করা হয়েছে। তো পরশুকা, এটি যদি আমরা একটু পরশুকা আঁকি, পরশুকার প্রথম হচ্ছে একটা মাথা থাকবে, তারপরে একটা গ্রীবা বা ঘাড় থাকবে, একটা টিউবারকল অংশ থাকবে। এই টিউবারকল অংশটাই আমরা দেখেছি যে কোস্টাল আর্চ ফ্যাসেটের, অর্থাৎ মেরুদণ্ডের যে ট্রান্সভার্স প্রসেস সেটার কোস্টাল ফ্যাসেটে গিয়ে যুক্ত হয়েছিল। আর এই অংশটা দেহ, আর এটা একটা কোস্টাল খাঁজ তৈরি করছে। আমরা জানি যে মেরুদণ্ড থেকে, অর্থাৎ থোরাসিক যে ভার্টিব্রা সেগুলো থেকে পরশুকাগুলো শুরু হয়ে এভাবে বাঁকা বাঁকা হয়ে কেজের মধ্যে সামনে স্টারনামের সাথে যুক্ত হচ্ছে। এখন এই স্টারনামের সাথে তার মানে এটা এভাবে যুক্ত হচ্ছে, এভাবে এসে এসে যুক্ত হচ্ছে, এভাবে এসে এসে যুক্ত হচ্ছে। স্টারনামের সাথে আরো কিছু যুক্ত হয়, সেটা আমরা পরবর্তীতে দেখব। এভাবে যুক্ত হওয়ার সময় প্রথম 7 জোড়া পরশুকা তার হচ্ছে স্টারনামের সাথে ডিরেক্ট এসে যুক্ত হচ্ছে, এজন্য তাদেরকে বলা হচ্ছে আসল পরশুকা। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ আসল পরশুকা কোনগুলো, নকল পরশুকা কোনগুলো। আর অষ্টম থেকে যে 12তম পরশুকা তারা হচ্ছে নকল পরশুকা, কারণ তারা সামনের দিকে স্টারনামের সাথে ডিরেক্ট যুক্ত হচ্ছে না। 8 থেকে 8, 9, 10 অর্থাৎ 8 থেকে 10তম যে পরশুকা তারা কি করে একসাথে যুক্ত হয়ে একটা কোস্টাল আর্চ গঠন করে। কোস্টাল আর্চ, সেই কোস্টাল আর্চের সাথে যুক্ত হয়ে তারপর তার স্টারনামের সাথে যুক্ত হচ্ছে। আর যে 11 আর 12তম পরশুকা এদেরকে বলা হচ্ছে ভাসমান পরশুকা। এটাও এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ যে কোনটি ভাসমান পরশুকা। তো 11 আর 12 হচ্ছে ভাসমান পরশুকা, কারণ এরা সামনের দিকে মাংসপেশিতে উন্মুক্ত থাকে, অর্থাৎ পেছন দিকে থোরাসিক ভার্টিব্রা থেকে শুরু হলো, সামনের স্টারনামের সাথে এখানে সাথে যুক্ত হতে পারে না, এজন্য এদেরকে বলা হচ্ছে ভাসমান বা উন্মুক্ত পরশুকা। এখন এই পরশুকাগুলো তাহলে কিভাবে যুক্ত হচ্ছে, মাথা দিয়ে হচ্ছে ভার্টিব্রাল বডি যেটা সেটার সাথে যুক্ত হবে, আর যে টিউবারকল সেটা দিয়ে হচ্ছে ভার্টিব্রাল ট্রান্সভার্স প্রসেসের কোস্টাল ফ্যাসেটের সাথে যুক্ত হবে। এভাবে হচ্ছে একটা কেস গঠন করবে। এই পরশুকাগুলো সামনের প্রান্তে, অর্থাৎ এই প্রান্তে তো ভার্টিব্রার সাথে থাকছে, আর এই পাশের প্রান্তে হচ্ছে কার্টিলেজ দিয়ে তারপর তারা স্টারনামের সাথে এভাবে এসে এসে যুক্ত হচ্ছে। এই হচ্ছে আমাদের পরশুকা। তারপর আমরা যে অংশটাতে আসবো সেটা হচ্ছে বক্ষ অস্থি চক্র। তো বক্ষ অস্থি চক্রের দুটি অস্থি রয়েছে, একটি হচ্ছে স্কাপুলা, একটি হচ্ছে ক্ল্যাভিকল। তো এই অংশটা হচ্ছে স্কাপুলা, যেটি আমাদের এই সামনের যে কাঁধের পেছনের দিকে অংশ অবস্থিত সেটাকে বলা হচ্ছে স্কাপুলা। তো এই স্কাপুলার কিছু অংশ রয়েছে যেগুলো আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের জানা লাগবে, রিটেনও আসতে পারে। তো প্রথমে যে অংশটাকে বলা হয়েছে সেটি হচ্ছে দুটো প্রসেস, সেটা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস এবং কোরাকয়েড প্রসেস, অর্থাৎ কিছু বাড়তি অংশ কিছু গঠন করেছে, সেটা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস এবং কোরাকয়েড প্রসেস। এগুলো কেন রয়েছে, কারণ এরা হচ্ছে আমরা যখন পরবর্তীতে দেখবো যেটা হিউমেরাসের সাথে যুক্ত হচ্ছে,
স্ক্যাপুলার সাথে যুক্ত হচ্ছে, ক্ল্যাভিকলের সাথে যুক্ত হচ্ছে, তখন এই প্রসেসগুলো হচ্ছে কোনো একটা সংযোগী অবতল অংশে যা তলের যুক্ত হবে। তো এই হচ্ছে কোরাকয়েড প্রসেস এবং অ্যাক্রোমিয়াল প্রসেস। তাহলে এটি পরীক্ষা আসতে পারে যে স্ক্যাপুলার দুটি প্রসেস হচ্ছে কোরাকয়েড প্রসেস এবং অ্যাক্রোমিয়াল প্রসেস। স্ক্যাপুলার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে যে স্ক্যাপুলার সামনের দিকে, অর্থাৎ স্ক্যাপুলা তো এরকম থাকছে পিঠের দিকে, সামনের দিকে অর্থাৎ আমাদের বুকের দিকে যেটা মুখ করে থাকে সেটাকে বলা হচ্ছে একটা তল তৈরি করছে, কোস্টাল তল। আরেকটি বলা হয় সাব স্ক্যাপুলার ফসা। সাব মানে কোনো কিছু নিচের দিকে বুঝায়, সুপ্রা মানে মেডিকেল টার্ম উপরে বুঝায়, আর ইনফ্রা বলতে নিচেও বুঝায়। তো এই সাবস্ক্যাপুলার ফসা হচ্ছে এই সামনের অংশটা, মানে একটা খাজ গর্তের মতো অংশ থাকে, এটাকে বলা হচ্ছে সাবস্ক্যাপুলার ফসা। ফসা মানে কোনো সংযোগী তল বা গর্ত। আর পেছনের দিকে, অর্থাৎ এটা তো আমরা সামনের দিক দেখতে পাচ্ছি, পেছনের দিকে হচ্ছে দুটি তল থাকে, উপরের দিকে হচ্ছে এই যে কোরাকয়েড অ্যাক্রোমিয়াল থাকে, এটার উপরে হচ্ছে সুপ্রাস্পাইনাস ফসা, নিচে হচ্ছে ইনফ্রাস্পাইনাস ফসা। এখন এটা জানার পর আমাদের একটা গহ্বর সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে ক্ল্যাভিকল স্ক্যাপুলাতে থাকছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গ্লেনয়েড গহ্বর। এই গ্লেনয়েড গহ্বরটা এদিকে থাকছে। এই গ্লেনয়েড গহ্বরটাতে হচ্ছে আমাদের যে হিউমেরাস অস্থিটা পড়বো আমরা, তার মস্তক এসে যুক্ত হবে, অর্থাৎ এখানে এসে এভাবে হচ্ছে হিউমেরাস অস্থির মস্তকটা যুক্ত হবে, জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এটা এক ধরনের গঠন করবে, অস্থি সন্ধি বল ও কোটর টাইপের গঠন সেটা গঠন করবে, তার জন্য এটা গুরুত্বপূর্ণ। এরপর আসি ক্ল্যাভিকল। আমাদের সামনের দিকে এই অস্থিটাকে আমরা বলি ক্ল্যাভিকল, যেটা হচ্ছে এইরকম ভাবে থাকে, অনেকটা ইটালিক এফ এর মতো। তো ইটালিক এফ অক্ষরের মতো এই অস্থিটাকে ছেলেদের ক্ষেত্রে বলা হচ্ছে কলার বোন, কারণ ছেলেদের শার্টের কলার যেখানে থাকে সে জায়গায় এটি থাকছে, এবং মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে এটাকে বিউটি বোন, এটা নাকি মেয়েদের বিউটিটা বাড়ায়। তো আর হচ্ছে দুটি অংশ থাকবে একইভাবে, স্টার্নাল প্রসেস একটি থাকবে, অ্যাক্রোমিয়াল প্রসেস একটি থাকবে। স্টার্নাল প্রসেস দিয়ে সে স্টার্নামের সাথে যুক্ত হবে, আর অ্যাক্রোমিয়াল প্রসেস দিয়ে সে স্ক্যাপুলার সাথে যুক্ত হবে, এভাবে সে বক্ষ অস্থিচক্র গঠন করবে। এই হচ্ছে বক্ষ অস্থিচক্র। এবার যদি আমরা শ্রোণী অস্থিচক্রে আসি, শ্রোণী অস্থিচক্র হচ্ছে আমাদের নিচের দিকে, অর্থাৎ পেলভিক রিজন বা নিতম্বের অস্থি বলা হচ্ছে যেটাকে, সেটাকে একসাথে বলা হচ্ছে হিপ বোন। তো মানবদেহে হিপ বোনের সংখ্যা হচ্ছে দুটি, অর্থাৎ হিপ বোনের সংখ্যা হচ্ছে একটি, দুঃখিত, অর্থাৎ অস্থিগুলো তিনটি অস্থি মিলে একটি হিপ বোন গঠন করছে। আর যে বক্ষ অস্থিচক্রের অস্থিগুলো, এগুলো হচ্ছে প্রত্যেক পাশে দুটি করে, আর বক্ষপিঞ্জরের কথা তো বললাম। তো শ্রোণী অস্থিচক্রের এই একটি অস্থিকে বলা হচ্ছে হিপ বোন বা ইনোমিনেট অস্থি বলা হচ্ছে, এমসিকিউর জন্য আসে। এবং এই অস্থি থেকে আসলে শুধু অংশগুলো জানলে হবে, এবং একটি গহ্বর রয়েছে অনেকটা স্ক্যাপুলার গ্লেনয়েড গহ্বরের মতো, সেটি সম্পর্কে আমরা জানবো। তো শ্রোণী অস্থিচক্রের অস্থিটা যেমন একটা এইরকম, এর এই উপরের অংশটাকে বলা হচ্ছে, এই যে পুরো অংশটুকু এটাকে বলা হচ্ছে ইলিয়াম, যেটার একটা দেহ এবং ডানায় বিভক্ত থাকবে, মানে উপরের অংশটাকে বলা হচ্ছে ইলিয়াক ক্রেস্ট বা খাজ। আর হচ্ছে ইস্টিয়াম হচ্ছে নিচের দিকের অংশটুকু, যেটাতে আসলে আমরা ভর দিয়ে বসি, সেটা হচ্ছে ইস্টিয়াম। আর যে পিউবিস সেটা হচ্ছে সামনের দিকের এই অংশটুকু হচ্ছে পিউবিস। এই তিনটা অস্থি একসাথে যুক্ত হয়ে সেটা হচ্ছে হিপ বোন গঠন করছে। এবং যে হিপ বোনের যে গহ্বরটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসিটাবুলাম। অ্যাসিটাবুলাম এটা গুরুত্বপূর্ণ, কারণ এখানে হচ্ছে ফিমারের মস্তকটা একইভাবে এসে যুক্ত হবে, যেটাকে বলা হচ্ছে অ্যাসিটাবুলাম। আর হচ্ছে এই অস্থিটার কাজ কি, সেম ভাবে আমরা যে অস্থিগুলো দেখেছি এটাও নিশ্চয়ই একটা গহ্বর হিসেবে তৈরি করছে। তার মানে এই অস্থিটা হচ্ছে আমাদের যে পেলভিক রিজনের অর্গানগুলো, সেটা মূত্রথলি হতে পারে, আমাদের সেক্সুয়াল অর্গান হতে পারে, সেগুলোকে হচ্ছে সুরক্ষা দিয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের শ্রোণী অস্থিচক্র এবং তাদের কাজ, বক্ষ অস্থিচক্র এবং বক্ষপিঞ্জর। এখন আমরা হাত এবং পায়ের অস্থি সম্পর্কে জানবো, যেগুলো আমরা সচরাচর যেগুলো নিয়ে চিন্তা করি। তো হাতের অস্থিগুলোতে যদি আসি, প্রথমে হচ্ছে এই জায়গার অস্থিটার নাম হচ্ছে হিউমেরাস। হাতের আমাদের যে আর্ম যেটাকে বলি, এটাকে আর্ম বলা হচ্ছে, এটাকে ফোর আর্ম বলা হয় মেডিকেল টার্মে। তো আর্মের অস্থিটা হচ্ছে হিউমেরাস, এখানে একটি অস্থি রয়েছে সেটি হচ্ছে হিউমেরাস। হিউমেরাসের যে অংশগুলো থাকবে, প্রথমে একটি মস্তক বা মাথা থাকবে, সে মাথাটা কার সাথে যুক্ত হবে আমরা বলেছিলাম, পেছনে যে একটি অস্থি ছিল স্ক্যাপুলা, সে স্ক্যাপুলার যে গ্লেনয়েড গহ্বর, সে গহ্বরের সাথে এই মাথাটা যুক্ত হবে। এরপর মাথার পরে ধরো এটা যদি একটা হিউমেরাস হয়ে থাকে, এটা তার মাথায় এখানটায় যদি এভাবে ধরি, এটা হচ্ছে তার ঘাড় বা গ্রীবা, অনেকটা মানুষের মতো ঘাড় টিপে ধরার মতো, সেটা হচ্ছে তার অ্যানাটমিক্যাল গ্রীবা। অ্যানাটমি বলতে বোঝায় অঙ্গ সংস্থান বিদ্যা, অর্থাৎ হিউম্যান বডির বিভিন্ন বিদ্যা। তো এটাকে বলা হচ্ছে অ্যানাটমিক গ্রীবা। এরপর একটি অংশ থাকে এর নিচে, এই জায়গায় ঠিক, এটাকে বলা হচ্ছে সার্জিক্যাল গ্রীবা। সার্জিক্যাল অর্থাৎ কথাটার সাথে সার্জারি রিলেটেড। তার মানে হচ্ছে যখন কারো অ্যাক্সিডেন্ট হয়, তখন হিউমেরাস অস্থিটি যদি ভঙ্গন হয়, তাহলে সবচেয়ে বেশি রিস্ক থাকে এই সার্জিক্যাল গ্রীবা অংশটুকু, যেটাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে সার্জিক্যাল গ্রীবা।
তারপরে এই পাশটাতে একটা পেছনের দিকে এভাবে একটা অংশ থাকে, এটাকে বলা হয় ডেলটয়েড রিজ। রিজ মানে কোনো হচ্ছে উঁচা অংশ বুঝায়। সেই রিজের যে খাসটা সেখানে হচ্ছে মাসেল যুক্ত হচ্ছে, যেটাকে বলা হচ্ছে রিজ। এখানে আমরা দেখবো বাইসেপস মাসেল, আরো অনেক মাসেল রয়েছে, সেগুলো হচ্ছে ডেলটয়েড মাসেল। এই মাসেলগুলো হচ্ছে যুক্ত হবে সেখানে। এছাড়া এর কিছু নিচের দিকে কিছু অংশ রয়েছে, কন্ডাইল, এপিকন্ডাইল, ট্রক্লিয়া, অর্থাৎ এগুলো হচ্ছে বিভিন্ন খাজ বা উঁচা অংশ, যেখানে হচ্ছে পরবর্তীতে যে রেডিওয়ালনা অস্থিটি সেটি এসে যুক্ত হবে। এবং হচ্ছে কিছু ফসা রয়েছে, যেমন করনয়েড ফসা, অলিক্রেনন ফসা। ফসাগুলো হচ্ছে তার মানে প্রসেস, কোনো একটা প্রসেস এসে ফসায় যুক্ত হবে, সে প্রসেসগুলো আমরা দেখবো আলনাতে রয়েছে। তাহলে এই হচ্ছে হিউমেরাস, যেটা হচ্ছে ঊর্ধ্ব বাহুর অস্থি। এবার আমরা যদি এখানটা আসি নিম্ন বাহু, সেখানে হচ্ছে আমরা দুটি অস্থি পাবো, এর আগে বলেছি, রেডিয়াস এবং আলনা। এইভাবে যদি একটি অস্থি থাকে আর একটি অস্থি এইভাবে যুক্ত থাকে, এবং মাঝখানে এদের মধ্যে যে জয়েন্ট, এটা হচ্ছে ইন্টারঅসিয়াস মেমব্রেন দিয়ে এটা যুক্ত হচ্ছে। তো সেই রেডিয়াসের হচ্ছে নিচের দিকে, যেটা বাইরের দিকে এই পাশের অস্থিটা হচ্ছে রেডিয়াস, সেখানে নিচের দিকে একটা প্রসেস থাকে স্টাইলয়েড প্রসেস, যেটা হচ্ছে পরবর্তীতে আমাদের যে কার্পাল অস্থিগুলো তাদের সাথে যুক্ত হবে। আর আলনার ক্ষেত্রে দুটি প্রসেস খুব গুরুত্বপূর্ণ, যে করনয়েড প্রসেস এবং অলিক্রেনন প্রসেস। এই দুটো প্রসেসকে আমরা ওকে দিয়ে মনে রাখতে পারি, করনয়েড প্রসেস এবং অলিক্রেনন প্রসেস। আর হচ্ছে নিচের দিকে একইভাবে রেডিয়াসের মতো স্টাইলয়েড প্রসেস থাকবে, আর উপরের দিকে থাকবে করনয়েড এবং অলিক্রেনন প্রসেস। কারণ এই প্রসেসগুলো দিয়ে হিউমেরাসের এই জায়গায় করনয়েড এবং অলিক্রেনন যে ফসা ছিল সেটার সাথে যুক্ত হবে। আর হিউমেরাসের কন্ডাইল, এপিকন্ডাইল, ট্রক্লিয়া, এটা অনেকটা হচ্ছে আমরা লিভারের মতো ট্রক্লিয়া একটা ক্যাপিচুলাম তৈরি করে সেটা হচ্ছে থাকবে। আর যে কার্পাল অস্থিগুলো, অর্থাৎ আমাদের এখানে যে হাতের জয়েন্টটা তৈরি হচ্ছে কার্পাল অস্থি দিয়ে, সে কার্পাল অস্থির সংখ্যা হচ্ছে 8টি। আর মেটাকার্পাল হচ্ছে তার পরের অংশটুকু 5টি, আর ফ্যালান্স হচ্ছে 14টি। তো কার্পালের অস্থির 8টির মধ্যে এমসিকিউ আসতে পারে, নিচের কোনটি কার্পাল অস্থি বা নিচের কোনটি কার্পাল অস্থি নয়। তো অস্থিগুলোর নাম হচ্ছে স্কাফয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাল, পিজিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। খুবই বিদঘুটে কিছু নাম। এটা আমরা মনে রাখার জন্য একটা ক্লু দিই, সেটা হচ্ছে অনেকটা এরকম, যে শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। অর্থাৎ শীতে হচ্ছে স্কাফয়েড, লুকসতে হচ্ছে লুনেট, টুতে হচ্ছে ট্রাইকোয়েট্রাল, প্রিটিতে পিজিফর্ম, ট্রাপিজিয়াম হচ্ছে ট্রাই, ট্রাপিজিয়াম টু, ক্যাপিটেট ক্যাচ, হ্যামেট হচ্ছে হার। এভাবে মনে রাখতে পারি। এরপর পায়ের অস্থিগুলোতে আসি। পায়েও একই রকম ভাবে হিউমেরাসের মধ্যে একটি বড় অস্থি রয়েছে, যেটা মানবদেহের সবচেয়ে বড় অস্থি, সেটাকে বলা হচ্ছে ফিমার। এই অস্থিটি হচ্ছে ফিমার, এবং সেটি হচ্ছে কোথায় যুক্ত হবে, আমরা দেখেছি হিপ বোনের যে অ্যাসিটাবুলাম গহ্বর সেটা দিয়ে তার যে মস্তকটা সেখানে সেটি যুক্ত হবে এবং আমাদের হিপ জয়েন্ট গঠন করবে। এখানে যেমন আমাদের শোল্ডার জয়েন্ট গঠন করেছে হিউমেরাস এবং স্কাপুলা, ক্ল্যাভিকল, এরা মিলে এখানে হচ্ছে হিপ জয়েন্ট গঠন করবে, যেটা আমরা মুভমেন্ট করতে পারি। তো এই ফিমার হচ্ছে তাহলে মানবদেহের সবচেয়ে বড় অস্থি এবং সবচেয়ে মজবুত অস্থি, মানে এটা দিয়ে একটা বাড়ি দিলে কাউকে সে মোটামুটি শেষ, এরকম হচ্ছে শক্ত অস্থি, সেটা হচ্ছে ফিমার। তো ফিমারের কিছু অংশ রয়েছে, যেমন উপরের দিকে ট্রোক্যান্টর বলতে কিছু অংশ থাকে, কিছু গ্রেটার ট্রোক্যান্টর, কিছু লেজার ট্রোক্যান্টর। গ্রেটার মানে বড়, অর্থাৎ বড় একটা, ট্রোক্যান্টর মানে টিউবারোসিটির মতোই অনেকটা এইরকম, অনেকটা এইরকম থাকবে, যেটা ওর মাথার সাথে যুক্ত হবে, একটা ছোট্ট এরকম থাকবে। এভাবে হচ্ছে কিছু ট্রোক্যান্টর গঠন করবে। আর ট্রোক্যান্টরের পর একইভাবে নিচেও কন্ডাইল, এপিকন্ডাইল এ ধরনের হচ্ছে জিনিস থাকবে। এই পাশে কন্ডাইল, এপিকন্ডাইল অনেকটা উঁচু অংশ। আরেকটা অস্থি এখানে গুরুত্বপূর্ণ, যে ফিমারের শেষ অংশে হচ্ছে প্যাটেলা নামক একটি অস্থি থাকে, আমরা যেটাকে বলি হচ্ছে পায়ে হাঁটুতে যে পাতলা অস্থিটি, সেটি হচ্ছে প্যাটেলা, অনেকে পায়ের প্লেট বলে থাকে। সে প্যাটেলা অস্থিটাকে বলা হচ্ছে সিসাময়েড অস্থি বা সিসাময়েড বোনস। সিসাময়েড বলা হয় কারণ এটা উৎপত্তি হচ্ছে পেশির টেন্ডন থেকে, এই জন্য এটাকে বলা হচ্ছে সিসাময়েড বোনস বা অস্থি, যেটা পরবর্তীতে তৈরি হয়, জন্মের সময় থাকে না। আর যে এরপরে হচ্ছে যে দুটি অস্থি একইভাবে রেডিয়াস আলার মতো, টিবিয়া এবং ফিবুলা। টিবিয়া হচ্ছে দ্বিতীয় বৃহত্তম অস্থি, একইভাবে সেগুলোতে বিভিন্ন সংযোগী অবতল তল থাকবে, যার জন্য হচ্ছে সেটা ফিমারের সাথে উপরের দিকে যুক্ত হবে, আর নিচের দিকে হচ্ছে আমাদের টার্সাল যে অস্থিগুলো সেগুলোর সাথে যুক্ত হবে। আর ফিবুলা একটি অস্থি রয়েছে। তো এখানে আবারও বলে রাখি, টিবি ও ফিবুলার মধ্যে কোনটা ভেতরের দিকে থাকবে। টিবি হচ্ছে বাইরে ভেতরের দিকে থাকে ঘরে, তাই হচ্ছে টিবিয়াটাকে আমরা এভাবে মনে রাখবো। আর আলনা হচ্ছে ভেতরের দিকে থাকে ঘরে, তাই আলনাও এখানে আলনা ভেতরের দিকে থাকবে, এখানে টিবিয়া ভেতরের দিকে থাকবে। আর হচ্ছে ফিবুলা, যেহেতু আমরা কিছু মিলাতে পারিনি, ফিবুলা হচ্ছে বইয়ে লেখা আছে দীর্ঘ ষষ্ঠীর মতো, অর্থাৎ একটা কাঠির মতো, সেটা হচ্ছে ফিবুলা। এখন আসি টার্সাল অস্থিগুলোর সময়। টার্সাল অস্থির সংখ্যা হচ্ছে 7টি।
এভাবে তোমরা কম্পেয়ার করে পড়বে যে কার্পাল 8টি, টার্সাল 7টি, কারণ ওখানে একটি প্যাটেলা নামক একটি অস্থি এক্সট্রা থাকে, তাই টার্সাল অস্থি হচ্ছে 7টি। তো সেগুলো কি কি? কুনিফর্ম, ক্যালকেনিয়াস, ট্যালাস, কিউবার্ড, নেভিকুলার। এগুলোর নামও খুব বিদ্যুটে, এবং এগুলোর মনে রাখার জন্য আমরা যেটা বলি সেটা হচ্ছে কাল। কারণ তোমাদের এগুলো হচ্ছে এমসিকিউর জন্য আসবে, যে কোনটি টার্সাল, নিচে কোনটি টার্সাল অস্থির ক্ষেত্রে সত্য নবে, কোনটি নিচের কোনটি কার্পাল অস্থি। তো আমরা এটা এইভাবে মনে রাখতে পারি, কাল তালহা কিউবা নামবে। তালহা নামক একটি মেয়ে, সে কালকে গিয়ে কিউবায় নামবে, যদিও কোয়ারেন্টাইনে সম্ভব না, কোনো একদিন নামবে। তো কালটা হচ্ছে কুনিফর্ম, তালহা হচ্ছে ট্যালাস, কিউবাদ হচ্ছে কিউবার্ড, নামবে হচ্ছে আমাদের যে বাকি রয়েছে নেভিকুলার, কুনিফর্ম। যেভাবে তোমরা মনে রাখতে পারো, একটা কাল দিয়ে হচ্ছে তোমরা কুনিফর্ম মনে রাখতে পারো, আর একটা নামবে দিয়ে নেভিকুলার মনে রাখতে পারো। আবার ক্যালকেনিয়াস মনে রাখতে পারো একটা কাল দিয়ে আর একটা কিউবা দিয়ে, এভাবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে যে বাহুর এবং পায়ের অস্থি। এতক্ষণ আমরা হচ্ছে অস্থিগুলো পড়লাম। তো অস্থিগুলো হচ্ছে নিশ্চয় কোনো জয়েন্ট বা সন্ধির মাধ্যমে যুক্ত থাকে, যার কারণে জয়েন্টগুলো হচ্ছে মুভমেন্ট করতে পারে, বা আমরা যে কোনো মুভমেন্ট করতে পারি। তো সেটি হচ্ছে অস্থি সন্ধি বা জয়েন্ট। তো অস্থি সন্ধি প্রধানত হচ্ছে 3 ধরনের, যে জয়েন্টকে কেন্দ্র করে হচ্ছে আমরা মুভমেন্টগুলো করে থাকি। একটি হচ্ছে তন্তুময় বা সিনাথ্রোসিস বা ফাইব্রাস জয়েন্ট, ফাইব্রাস মানেই তন্তুময়। আর এটি রয়েছে অ্যামফিআর্থ্রোসিস বা কার্টিলেজিনাস বা কোমলাস্থি বা তরুণাস্থিময়। আমরা জানি তরুণাস্থি মানে কার্টিলেজ। আরেকটি হচ্ছে স্পেশাল ধরনের জয়েন্ট থাকে, সেটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট, যেখানে হচ্ছে একটা সাইনোভিয়াল গহ্বর থাকে, এবং সেখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকবে এবং মেমব্রেন থাকবে, এবং সেই সাইনোভিয়াল হচ্ছে জয়েন্টটা, সেটা আবার 7 ধরনের, তোমাদের এত ডিটেলস লাগবে না। তো সাইনোভিয়াল আরেকটা নাম হচ্ছে ডায়ার্থ্রোসিস বা গহ্বরযুক্ত বা সাইনোভিয়াল গহ্বর বা ক্যাভিটি থাকে সেই জয়েন্টে। তো প্রথমত যদি আমরা সিনাথ্রোসিস বা তন্তুময় যে আমরা গঠনগুলোতে আসবো, সেগুলো হচ্ছে সূচার। আমরা দেখেছি করটির অস্থিগুলো হচ্ছে সূচারের মাধ্যমে যুক্ত, যেটা হচ্ছে একটার সাথে একটা খুব শক্তভাবে খাঁজকাটাভাবে যুক্ত, এবং হচ্ছে স্যাক্রাম এবং ইলিয়ামের জয়েন্ট। আমরা দেখেছিলাম যখন আমরা হিপ বোন পড়েছি, এপাশে আমাদের যে হচ্ছে যে আমাদের মেরুদণ্ডের যে অস্থিটি ছিল স্যাক্রাম, সেই স্যাক্রামটি এপাশে ইলিয়াম, আমাদের যে হিপ বোনের বা শ্রোণী অস্থিচক্রের যে অস্থিটি ইলিয়াম, এই যে যুক্ত হচ্ছে, এটা হচ্ছে তাহলে তন্তুময় জয়েন্ট। এছাড়া হচ্ছে শ্রোণী অস্থিচক্রের যে অস্থিগুলো ইলিয়াম, ইসচিয়াম, তারপর হচ্ছে পিউবিস, এরা হচ্ছে এই সূচারের তন্তুময় জয়েন্টের মাধ্যমে যুক্ত হচ্ছে। এবং আমাদের যে দাঁতগুলো হচ্ছে আমাদের উপরের চোয়াল এবং নিচের চোয়ালে যুক্ত হচ্ছে, এটাও হচ্ছে তন্তুময় অস্থিসন্ধির উদাহরণ। তো এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট অস্থিসন্ধিগুলো। তারপর তরুণাস্থিময়গুলো এমনভাবে হবে যাতে হচ্ছে ওখানে ফ্রিকশনটা না হয়, অর্থাৎ দুটো অস্থি যেখানে যুক্ত হলে ফ্রিকশনের সহজে এটা ভেঙে যেতে পারে, তার জন্য সেখানে হচ্ছে অস্থির মাথায় তরুণাস্থি থাকে। যেমন আমরা বলেছিলাম স্টার্নাম এবং পরশুকা, যখন পরশুকাগুলো সামনে এসে স্টার্নামের সাথে লাগছিল, তার আগে তরুণাস্থি যুক্ত হয়ে তারপর তারা যুক্ত হবে স্টার্নামের সাথে। পিউবিক সিমফাইসিস, সামনে দুই পাশের যে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস অস্থিগুলো, সেগুলো একসাথে হয়ে সামনে একটা বন্ধন তৈরি করে, সেটা পিউবিক সিমফাইসিস, যেটা তরুণাস্থিময়। এবং আন্তঃকশেরকীয় অস্থিসন্ধি বলেছিলাম, সিমফাইসিস ধরনের তরুণাস্থির যে গঠনটা, সেটা হচ্ছে দুইটা ভার্টিব্রাল যখন বডি বা চাকতি বলেছিলাম সেন্ট্রাম, সে দুটো যুক্ত হয় এ বন্ধনের মাধ্যমে। আর যে সাইনোভিয়াল, সেটা হচ্ছে আন্তঃকার্পাল, আন্তঃটার্সাল, কোণীয় হাঁটুর অস্থিসন্ধি, অর্থাৎ আন্তঃকার্পাল প্রত্যেকটা কার্পাল অস্থির মধ্যে, প্রত্যেকটা টার্সাল অস্থির মধ্যে, আমাদের কোণুইতে, এবং হচ্ছে আমাদের যে হাঁটু সন্ধি প্যাটেলা, ফিমার, টিবিয়া, ফিবুলা মিলে যে আমাদের কন্ডাইলার টাইপ হাঁটু সন্ধি গঠন করে, সেগুলো হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধির উদাহরণ। তো এই হচ্ছে আমাদের অস্থিসন্ধি। এখন তোমাদের রিটেন পোর্শনের জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অস্থি এবং তরুণাস্থি। তো এই অস্থি এবং তরুণাস্থি আমরা যদি পার্থক্য আকারে পড়ে নিই, তাহলে তোমাদের এমসিকিউ এবং রিটেন দুটাই হচ্ছে কাভার হয়ে যাবে। তো প্রথমে আসি অস্থি। অস্থিতে হচ্ছে কিছু জৈব অংশ থাকবে, কিছু অজৈব অংশ থাকবে, এবং সেই জৈব অংশগুলো থাকে হচ্ছে 40%, এবং অজৈব অংশ থাকবে হচ্ছে 60%। তো জৈবের মধ্যে কি থাকবে? কোলাজেন থাকবে, অসিমিউকয়েড থাকবে, এ ধরনের পদার্থ থাকবে। আর অজৈবের মধ্যে, তাহলে জৈবের মধ্যে থাকতে হচ্ছে কোলাজেন, আর অজৈবের মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম সালফেট, এ ধরনের পদার্থগুলো হচ্ছে থাকবে। এখন আসি যে অস্থির কেমন বাইরে থেকে, বা আমরা যদি অস্থিকে দেখি তাহলে অস্থি কেমন? অস্থি হচ্ছে একটা কঠিন এবং একটা অনমনীয় যোজক কলা। আমরা বলেছি যে কানেকটিভ টিস্যু বা যোজক কলা দিয়ে হচ্ছে অস্থি, তরুণাস্থি এগুলো গঠিত। তো সেটা হচ্ছে অনমনীয় এবং অস্থিতিস্থাপক, অর্থাৎ তুমি চাইলে একটা টান দিলা আর সেটা আগের জায়গায় চলে যাবে, এটা কিন্তু হবে না, যেটা আমরা তরুণাস্থির ক্ষেত্রে পেয়ে থাকি। তরুণাস্থির ম্যাট্রিক্সটা হচ্ছে কন্ড্রিন, সেই কন্ড্রিনটা হচ্ছে
অর্ধ কঠিন এবং হচ্ছে তরল পদার্থ, এবং এটা হচ্ছে নমনীয়, অর্থাৎ তুমি চাইলেই সহজে কানটা বাঁকা করতে পারো, নাকটা বাঁকা করতে পারো, কারণ এগুলো তো হচ্ছে তরুণাস্থি, নাকের সামনের অংশ, আর পিছনের অংশ হচ্ছে ন্যাজাল অস্থি। তো এগুলো হচ্ছে তাহলে নমনীয় এবং স্থিতিস্থাপক, তুমি ছেড়ে দিলে আবার একটা আগের জায়গায় চলে যাবে, সেটা হচ্ছে তরুণাস্থি। এরপর অস্থির যদি আমরা আবরণে আসি, অস্থির আবরণের নাম হচ্ছে পেরিঅস্টিয়াম। আমরা যে কোনো কিছুর আবরণে কিন্তু দেখি পেরিকন্ড্রিয়াম, পেরিঅস্টিয়াম, পেরিকার্ডিয়াম হার্টের ক্ষেত্রে দেখি, তো এটা হচ্ছে পেরিঅস্টিয়াম। এই অস্টিয়াম কথাটা যে কোনো কিছু হচ্ছে অস্থির সাথে যুক্ত, এবং সেই অস্থির যে সংক্রান্ত বিদ্যা সেটাকে আমরা বলি অস্টিওলজি, এ হচ্ছে পেরিঅস্টিয়াম। আর তরুণাস্থির আবরণের নাম পেরিকন্ড্রিয়াম। এখন আসি সেল থাকবে, অর্থাৎ এরা যেহেতু একটি কোষ, এতে অবশ্যই হচ্ছে এরা যেহেতু কোষ, এতে হচ্ছে সেল থাকবে। তো সেলগুলো কি, যেহেতু যোজক কলা, এতে সেল থাকবে, কারণ টিস্যু আমরা জানি অনেকগুলো কলার সমন্বয়ে তৈরি। একটা ছোট কোষ, সেটা হচ্ছে একই ধরনের কোষ, যখন একটা কাজ করবে তখন সেটাকে আমরা টিস্যু বা হচ্ছে যে কলা বলে থাকি, এবং আবার অনেকগুলো কলা বা টিস্যু যখন একসাথে যুক্ত হবে তখন সেটা একটা অর্গান গঠন করবে বা অঙ্গ। আর অনেকগুলো অর্গান যখন একটা কাজে নিযুক্ত হবে, যেমন পরিপাকতন্ত্রের পাকস্থলী, ডিউডেনাম বা জেজুনাম, সবাই যখন একটা পরিপাকের কাজ করছে তখন সেটাকে বলা হয় তন্ত্র বা সিস্টেম, পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। সেরকম কঙ্কালতন্ত্রে কিছু সেল থাকবে, সেটা হচ্ছে অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট। ব্লাস্ট বলতে অপরিণত সেলকে বোঝায়, সাইট বলতে পরিণত সেলকে বোঝায়, এবং ক্লাস্ট বলতে এই সেলগুলোতে হচ্ছে অস্থি তৈরি করছে। আর ক্লাস্ট সেলটা কি করে, যেটা আমাদের হচ্ছে অস্থিটা, যেটা যে অস্থি কিন্তু প্রচুর রিজেনারেটিভ, অর্থাৎ অস্থি কিন্তু কোনো মৃত কোষ না, অস্থির প্রতিনিয়ত সেল ডিভিশন হয় এবং খুব র্যাপিড সেল ডিভিশন হয়। তো সে যে পুরনো অস্থিগুলো, সেগুলোকে হচ্ছে দেহ থেকে অপসারণ করার জন্য যে কোষটা কাজ করে সেটা হচ্ছে অস্টিওক্লাস্ট, সেটা হচ্ছে পুরনো অস্থির কোষগুলোকে ভেঙে ফেলে। আর তরুণাস্থির ক্ষেত্রে সেলগুলো হচ্ছে কন্ড্রোব্লাস্ট আর কন্ড্রোসাইটস। কন্ড্রোসাইট হচ্ছে পরিণত সেল, কন্ড্রোব্লাস্ট হচ্ছে অপরিণত সেল। এখন যদি আমরা ডিটেলস আসি, যে অস্থির গঠনে আসি, অস্থি হচ্ছে দু ধরনের অস্থি থাকতে পারে, অর্থাৎ একটা যখন আমরা লং বোন আঁকবো, ধরো আমরা ফিমারই আঁকি, তো ফিমারের কিছু অংশতে থাকবে স্পঞ্জি অস্থি, কিছু অংশতে থাকবে নিরেট অস্থি। দুই ধরনের অস্থি বলছি, স্পঞ্জি অস্থি এবং নিরেট অস্থি। নিরেট মানে হচ্ছে যেখানে কোনো ফাঁকা নেই, আর স্পঞ্জি অস্থির ক্ষেত্রে এরকম ছোট ছোট বিন্দু বিন্দু ফাঁকা থাকে। নর্মালি দেখা যায় কি, এই যে লং বোনগুলো, যেগুলো লম্বা অস্থি, সেগুলোর দুই প্রান্তের দিকে হচ্ছে স্পঞ্জি অস্থি থাকে। তোমরা যখন গরুর মাংস দেখবা, তখন দেখবা যে গরুর মাংসের হাড্ডি যখন খাবা, দেখবা যে হচ্ছে হাড্ডির কোনো কোনো জায়গায় হচ্ছে ছোট ছোট বিন্দু বিন্দু ফাঁকা রয়েছে, আর কোনো অংশ হচ্ছে একদম নিরেট। তো এইগুলো হচ্ছে তাহলে আমাদের উপরের দিকে যে ফাঁকা ফাঁকা বা উপরে নিচে যে ফাঁকা ফাঁকাগুলো রয়েছে, এগুলো হচ্ছে স্পঞ্জি অস্থি, আর মাঝখানের অংশটা হচ্ছে নিরেট অস্থি। তো আর এই অস্থির মাঝখানে একটা গহ্বর থাকবে, অস্থি মজ্জা, যেটাকে আমরা বলি মজ্জা। তো মজ্জাতে হচ্ছে দু ধরনের অস্থি মজ্জা থাকতে পারে, লাল অস্থি মজ্জা আর হলুদ অস্থি মজ্জা। আমরা যখন মুরগির মাংস খেয়ে থাকি, নর্মালি হাড্ডির ভেতরে আমরা লাল মজ্জা দেখি, সেটা থেকে হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ইত্যাদি রক্তকণিকাগুলো তৈরি হয়, যেটার প্রক্রিয়ার নাম হেমাটোপয়েসিস, অর্থাৎ রক্ত তৈরি হওয়া। লোহিত রক্তকণিকা তৈরি হলে সেটাকে ইরাথ্রোপয়েসিস বলে। তো এরকম হচ্ছে ইরাথ্রোপয়েসিস, লিউকোপয়েসিস, থ্রোম্বোপয়েসিস এরকম করে বলে। তো এখন আর যে হলুদ অস্থি মজ্জা, যেটা আমরা গরুর মাংসের, এটাকে কি বলে, নিহারি না কি বলে, ওটার মধ্যে থাকে, সেটা হচ্ছে আসলে হলুদ অস্থি মজ্জা, এবং সেটাতে হচ্ছে চর্বি জমা থাকে। এখন এই নিরেট এবং স্পঞ্জি অস্থির টার্মগুলো আসছে কারণ আমরা এখন একটা স্পেশাল বৈশিষ্ট্য পড়বো, যেটা নিরেট অস্থির ক্ষেত্রে থাকে কিন্তু স্পঞ্জি অস্থির ক্ষেত্রে থাকে না, সেটি হচ্ছে হ্যাভার্সিয়ান সিস্টেম। তো নিরেট অস্থির ক্ষেত্রে সে হ্যাভার্সিয়ান সিস্টেমটা থাকে। সে হ্যাভার্সিয়ান সিস্টেমটা কি, দেখো একটা নালীর মতো গঠন করে, অর্থাৎ অস্থির মাঝখানে অনেকগুলো এরকম ক্ষুদ্র 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 হ্যাভার্সিয়ান নালী মিলে একটা অস্থি গঠন করছে, হ্যাভার্সিয়ান সিস্টেম মিলে। তো মাঝখানে একটা নালী বের হয়ে যায়, যেটাকে বলা হচ্ছে হ্যাভার্সিয়ান নালী বা হ্যাভার্সিয়ান ক্যানেল। সেটাতে কি কি যাবে, নালী দিয়ে নিশ্চয়ই কিছু একটা যাবে। তো সেটা দিয়ে যাবে হচ্ছে ভেইন, আর্টারি, নার্ভ। ভ্যান দিয়ে তোমরা মনে রাখতে পারো, ভেইন, আর্টারি, নার্ভ, যারা হচ্ছে আমাদের অস্থিকে সাপ্লাই দিবে, সেই ভেইন, আর্টারি, নার্ভ। এখন এই দুটো পাশাপাশি যে নালী, হ্যাভার্সিয়ান নালী, তারা যুক্ত থাকে একটি ক্যানেল দিয়ে, যেটা হচ্ছে ভকম্যানস ক্যানেল। ভকম্যানস ক্যানেল, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বা ভকম্যানস নালী। এটা দিয়ে হচ্ছে পাশাপাশি দুটো হ্যাভার্সিয়ান নালী যুক্ত হচ্ছে। তাহলে নালী গেল, আর হ্যাভার্সিয়ান সিস্টেম বলা হচ্ছে, তার মানে আরো কিছু থাকবে, একটা কোষ থাকবে, কি কি থাকবে আমরা সেটা জানি। দেখ, হ্যাভার্সিয়ান নালীর চারপাশে এরকম 5 থেকে 15টা বলা হয় যে স্তর থাকে, যেটাকে বলা হচ্ছে ল্যামেলি,
এই স্তরগুলোতে আবার দেখো কিছু মাঝে মাঝে কিছু গহ্বর থাকবে, যেটাকে বলা হচ্ছে ল্যাকুনা। এই ল্যাকুনা গহ্বরটাতে হচ্ছে আমাদের যে অস্থির সেল, অস্টিওসাইট পরিণত সেল, সেই সেলগুলো থাকবে। আর এই যে ল্যাকুনা থেকে দুই পাশে এরকম কিছু নালী বের হবে, এগুলোকে বলা হয় ক্যানালিকুলি। তাহলে এই ক্যানালিকুলি, ল্যাকুনা, যে অস্টিওসাইট, সেই সবগুলো মিলে হচ্ছে আমাদের ল্যামেলি, ভগমাস নালী, তারপর হচ্ছে হ্যাভার্সিয়ান নালী, সবগুলো মিলে হচ্ছে হ্যাভার্সিয়ান সিস্টেম বা হ্যাভার্সিয়ান তন্ত্র গঠিত, যেটা নেট অস্থির ক্ষেত্রে থাকবে। তাহলে এটা আমাদের জন্য রিটেনের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে অস্থির মোটামুটি আমরা গঠন করলাম, আর অস্থির কাজ আমরা আগেই বলেছি। এখন আমরা তরুণাস্থির প্রকারভেদে আসবো। তরুণাস্থির হচ্ছে 4টা ক্লাসিফিকেশন করা হয়েছে এদের ম্যাট্রিক্সের পরিমাণ বা ম্যাট্রিক্সের যে ঘনত্ব বা ম্যাট্রিক্সের ধরন অনুযায়ী। তো প্রথমে বলা হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি। বোঝাই যাচ্ছে এদের ম্যাট্রিক্সটা হচ্ছে হায়ালিন, মানে স্বচ্ছ হবে, কোনো কালার থাকবে না। তো এ ধরনের বিভিন্ন তরুণাস্থি আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গঠনের জন্য তৈরি হয়েছে। তো প্রথমে যদি আমরা আসি স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি, সেটি কোথায় কোথায় পাবো, এটাই আমাদের এমসিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ, বোথ এমসিকিউ এন্ড রিটেন, বিশেষ করে এমসিকিউ। সেটা হচ্ছে আমরা নর্মালি আমাদের শ্বসন তন্ত্রে পাবো, যেমন আমাদের নাক, আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়া, আমাদের ল্যারিংস বা স্বরযন্ত্র, এগুলোতে হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি পাবো, যেটা আমরা এক কথা মনে রাখতে পারি যে আমাদের শ্বসন তন্ত্রে আমরা এটা পাবো। এরপর যে তরুণাস্থিটি আমরা পড়বো সেটা হচ্ছে স্থিতিস্থাপক বা পিক তন্তুময়। আমরা এর আগে বলেছি স্থিতিস্থাপক অর্থাৎ সহজে আমরা টানবো আবার ছেড়ে দিব, যেমন আমাদের কান, বহিকর্ণ বা পিনা, সেটাকে সহজে আমরা একটা মুচড়ে ছোট করে আবার ছেড়ে দিলে এটা আগের জায়গায় চলে যাবে। আবার আমাদের যে হচ্ছে ইউস্টেশিয়ান নালী এবং হচ্ছে আলজিওভা। ইউস্টেশিয়ান নালী দেখবা মধ্যকর্ণের একটা অংশ, আর আলজিওভা এপিগ্লটিস, এটিও শ্বাসক্রিয় শ্বসন থেকে পড়বা। তো এই তিনটাকে যদি আমরা ই দিয়ে মনে রাখি, ইতে হচ্ছে এক্সটার্নাল ইয়ার বা বহিকর্ণ বা পিনা, ইতে ইউস্টেশিয়ান নালী, ইতে হচ্ছে আলজিওভা বা এপিগ্লটিস, এভাবে আমরা মনে রাখতে পারি। আর এটা হচ্ছে তাহলে পিত্তন্তুময়, অর্থাৎ একটু ইয়েলো বর্ণের হবে এদের ম্যাট্রিক্সটা। এবার হলুদ কালার গুলো এবার সাদা কালার হবে, শ্বেততন্তুময়। শ্বেততন্তুময় হচ্ছে যে তরুণাস্থি, সেটা দুটো কশেরুকার যে বডি আমরা দেখেছি সেখানে থাকবে এবং সিমফাইসিস টাইপের জয়েন্ট তৈরি করবে। এরপর হচ্ছে চুনময় বা ক্যালসিফাইড, অর্থাৎ চুনের মতো সাদা হবে। সেটি কোথায় পাবো, সেটি অবশ্যই আমরা মুরগির হচ্ছে যে হাড় খাওয়ার সময় দেখি যে মাথায় মুরগির রানের বা হচ্ছে মুরগির হাতের অস্থির মাথায় হচ্ছে সাদা বর্ণের কিছু তরুণাস্থি থাকে, সেটা হচ্ছে হিউম্যানাস এবং ফিমারের মস্তকে সে চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি আমরা পাবো। এই হচ্ছে অস্থি এবং তরুণাস্থি। এখন আমরা পেশিতে আসবো। অস্থি তরুণাস্থির পরে পেশি আমাদের চলন এবং অঙ্গচালনের সহায়তা করে। পেশির সংকোচন এবং প্রসারণের ফলেই হচ্ছে আমাদের যে কোনো মুভমেন্ট হয়ে থাকে। তো এখন পেশি হচ্ছে 3 ধরনের, মূলত ব্রড হেডিং এ আমরা যদি পড়ি, একটিকে বলা হচ্ছে রৈখিক পেশি, একটি ভিসেরাল এবং একটি হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি। একটি রৈখিক পেশির আরো নামগুলো রয়েছে, কঙ্কাল পেশি, ঐচ্ছিক পেশি, অমসৃণ পেশি। তো রৈখিক পেশি বলা হচ্ছে কারণ একটি এভাবে যদি আমরা আঁকি, অনেকগুলো সরল রেখার মতো ফাইবার রয়েছে, যেটাকে বলা হচ্ছে রৈখিক পেশি। তো আমাদের এই যে পেশি কোষটা, সেটা আসে একটা আদিকোষ মায়োব্লাস্ট থেকে, যেখান থেকে মায়োফাইব্রিল বা পেশি তন্তু তৈরি হচ্ছে। তাহলে পেশি কোষকে আমরা পেশি তন্তুও বলতে পারি, অর্থাৎ প্রত্যেকটি পেশি কোষ অনেকগুলো তন্তু নিয়ে গঠিত, যেগুলোকে বলা হচ্ছে মায়োফাইব্রিল। মায়ো কথাটা মানেই হচ্ছে মাসেল। তো এটাকে আরেকটা বলা হচ্ছে কঙ্কাল পেশি, কারণ এটা হচ্ছে বড় বড় অস্থি যে জায়গায় থাকবে সে জায়গায় হচ্ছে এই পেশিগুলো থাকবে, এবং আমরা বাইরে থেকে এই পেশিগুলোই দেখতে পাই এবং এগুলোর সাথে সবচেয়ে বেশি পরিচিত। ঐচ্ছিক পেশি বলা হচ্ছে কারণ আমরা এগুলো ইচ্ছা মতো হচ্ছে এগুলোর নাড়াচড়া, সংকোচন, প্রসারণ এগুলো কন্ট্রোল করতে পারি। আর অমসৃণ পেশি বলা হচ্ছে কারণ এটা হচ্ছে অমসৃণ, অনেক ফাইবার থাকে তার জন্য। আর যে মসৃণ পেশি সেগুলোকে বলা হচ্ছে ভিসেরাল পেশি। ভিসেরাল মানে কোনো অঙ্গের, অর্থাৎ আমাদের দেহের ভেতরের যে অঙ্গগুলো সেগুলোর যে পেশি দিয়ে গঠিত সেগুলোকে হচ্ছে ভিসেরাল পেশি। অনৈচ্ছিক পেশি কারণ হচ্ছে এগুলোকে আমরা চাইলেই নাড়াতে পারি না, আমরা চাইলে হচ্ছে আমাদের পরিপাকতন্ত্রের যে মাসেল রয়েছে সেটাকে ধরে নাড়াতে পারি না, এই জন্য। আর মসৃণ পেশি এগুলো অনেক মসৃণ গঠনের হয়ে থাকে, যেহেতু দেহের ভেতরকার অর্গান গঠন করে, তাই সেগুলোকে মসৃণ পেশি বলা হচ্ছে। আর খুব স্পেশালাইজড একটা পেশি সম্পর্কে আমরা জানি যে হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি, সেটিও আমরা জানবো। এখন প্রথমে আসি যে দেখতে কিরকম এই পেশিগুলো। রৈখিক বা কঙ্কাল পেশি হচ্ছে দীর্ঘ এবং নলাকার, আর যে অমসৃণ বা হচ্ছে যে মসৃণ বা অনৈচ্ছিক পেশি সেটি হচ্ছে মাকু আকৃতির দেখতে। মাকু আকৃতির বলতে একটা মেডিকেলে তোমরা অনেক শুনবা, সেটা হচ্ছে কোষ বিভাজনও দেখবা। মাকু আকৃতি বলতে বোঝায় এমন একটা গঠন যেটা দুই পাশটা হচ্ছে চাপা এবং মাঝখানেরটা হচ্ছে মোটা। আর হৃৎপেশি বা কার্ডিয়াক পেশিও হচ্ছে নলাকার, কিন্তু এতে হচ্ছে শাখা থাকবে, অর্থাৎ আমাদের একটা হৃৎপেশি আঁকার চেষ্টা করি, অনেকটা এইরকম এইচ শেপ ধরো যদি আঁকি, অর্থাৎ একটা শাখা দিয়ে তারা যুক্ত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে হৃৎপেশি। এবং সেই হৃৎপেশির
এইরকম গঠন থাকবে। এখন যদি আমরা আসি এদের নিউক্লিয়াসে, যে এখানে নিউক্লিয়াস হচ্ছে কয়েকশো থাকবে এবং এরা কোষের পরিধির দিকে থাকবে, কিন্তু এখানে নিউক্লিয়াস একটিই থাকবে যেহেতু মাগু আকৃতির এবং সেটি মাঝখানে, কোষের যে মোটা অংশ মাঝখানে সেখানে অবস্থান করবে। আর এখানেও প্রত্যেকটা কোষে একটা নিউক্লিয়াসে থাকবে এবং কোষের সেটা কেন্দ্রে থাকবে। আরেকটা কথা হচ্ছে যেটা হচ্ছে হৃৎপেশিতে একটা স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে ইন্টারকালেটেড ডিস্ক। এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ইন্টারকালেটেড ডিস্ক আমরা কোন পেশির ক্ষেত্রে পাবো। তো ইন্টারকালেটেড ডিস্ক বলতে আসলে বোঝাচ্ছে এরকম একটা পেশির গঠন, তো এর মাঝখানে হচ্ছে কিছু রেখা দিয়ে পেশিটা যুক্ত হচ্ছে, দুইটা পেশি। এই রেখাটা আর এখানে যে কোষঝিল্লি সেগুলো হচ্ছে একত্র হয়ে একটা ঘন সন্নিবেষ্টিত একটা লেয়ার তৈরি করছে, ধরো এইভাবে লেয়ার তৈরি করছে, প্রত্যেকটা কোষকে আলাদা করছে, সেটাকে বলা হচ্ছে ইন্টারকালেটেড ডিস্ক। আর কোষ নিউক্লিয়াসটা হচ্ছে কোষের মাঝখানে থাকছে। তাহলে এটা ইন্টারকালেটেড ডিস্কটা শুধুমাত্র আমরা হৃৎপেশির ক্ষেত্রেই দেখতে পাবো। আর এদের কাজটা কিরকম, রৈখিক পেশি দেখো খুব দ্রুত এবং হচ্ছে আমরা ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি খুব শক্তিশালী ভাবে। আর ভিসেরাল যে পেশি সেটা হচ্ছে মন্থর এবং দীর্ঘস্থায়ী তার মুভমেন্ট হয়। কেন? কারণ পরিপাকতন্ত্রে ধরো আমাদের এই পেশি, তখন পেরিস্টালসিসের জন্য খাবারটা আস্তে আস্তে এদের সংকোচন প্রসারণের ফলে যাচ্ছে। আর হৃৎপেশিটা হচ্ছে দ্রুত এবং পরিমিত ভাবে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পরে সেটা কন্ট্রাকশন এবং হচ্ছে রিল্যাক্সেশন করবে, যেটা আমরা হচ্ছে কার্ডিয়াক সাইকেলে দেখতে পাই। আর হচ্ছে এখন আমরা যদি এই রৈখিক পেশিটা সম্পর্কে একটু পড়ি, যে রৈখিক পেশিটাকে আমরা একটা পেশি গুচ্ছ যদি নিই, একটা পেশি গুচ্ছ আমরা বলেছি অনেকগুলো গুচ্ছ মিলে একটা পেশি তৈরি হচ্ছে, সে পেশি গুচ্ছ যদি আমরা নিই, তো সে পেশি গুচ্ছের ছোট্ট একটা আমরা অংশ নিব ফ্যাসিকুলাস, অর্থাৎ প্রত্যেকটা যে ফ্যাসিকুলাস, একটা ফ্যাসিকুলাস অনেকগুলো ফ্যাসিকুলাস মিলে একটা পেশি তৈরি করছে। সেই ফ্যাসিকুলাস যদি একটা আমরা নিই, সেই ফ্যাসিকুলাসের ভিতরে আবার মায়োফাইব্রিল নামক তন্তু থাকছে, অনেক অনেক অসংখ্য তন্তু থাকে। সেই তন্তুগুলো হচ্ছে আবার অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন দিয়ে তৈরি। এই প্রোটিনগুলোই হচ্ছে আমাদের সংকোচন প্রসারণের জন্য দায়ী, মাসেলের খুব গুরুত্বপূর্ণ দুটি প্রোটিন, অ্যাক্টিন এবং মায়োসিন। এখন এই মায়োফাইব্রিলের ক্ষেত্রে আমরা একটা স্পেশাল বৈশিষ্ট্য দেখতে পাই, যে কিছু অংশ হচ্ছে কালো, কিছু অংশ সাদা, অর্থাৎ কিছু অংশ অস্বচ্ছ, কিছু অংশ স্বচ্ছ। তো এই অস্বচ্ছ অংশটাকে আমরা বলি এ ব্যান্ড। তো মায়োফাইব্রিলের যে অস্বচ্ছ অংশ সেটাকে আমরা বলছি এ ব্যান্ড, কারণ এ বলতে আমরা যে কোনো কিছু নেগেটিভ বোঝাই, যেমন অ্যাবনর্মাল, অ্যাটিপিক্যাল, এর জন্য এটা হচ্ছে অস্বচ্ছ। আর যে সাদা অংশ স্বচ্ছ সেটাকে বলি আমরা আই ব্যান্ড, স্বচ্ছ অংশটাকে বলি আই ব্যান্ড। এই হচ্ছে আমাদের রৈখিক পেশির গঠন। এখন আমরা এই পেশিগুলো বাদে একটা টান, আমাদের অনুধাবনমূলক প্রশ্নে একটা কোশ্চেন আসে যে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, এই বিষয়টা ব্যাখ্যা করতে বলা হয়। তো এই বিষয়টা আসলে কি, ধরো আমরা যদি আমাদের এই জায়গার পেশিটাকে ধরি বাইসেপস, আর এ পাশের পেশিটা হচ্ছে ট্রাইসেপস, তো এদেরকে বলা হচ্ছে, একে বলা হচ্ছে ফ্লেক্সর পেশি বা ফ্লেক্সর মাসেল, এটাকে বলা হচ্ছে এক্সটেনসর মাসেল। ফ্লেক্সর মানে ভাঁজ করা, আর এক্সটেনসর মানে ভাঁজটা আবার পুনরায় ফেরত দেওয়া। তো পেশিতে টান পড়ছে, ধাক্কা দিচ্ছেন, এটি কিভাবে হয়? দেখো এই যে বাইসেপস মাসলটা, সেটি হচ্ছে আমাদের এই যে এলবো জয়েন্ট সেটার ভাঁজ করার জন্য দায়ী। সেটি কিভাবে? এই বাইসেপস পেশিটা হচ্ছে এখান থেকে শুরু হয়ে হিউমেরাস থেকে শুরু হয়ে এখানে রেডিয়াসের উপরে গিয়ে শেষ হয়েছে। এখন একটা পেশি যদি এখানে শেষ হয়, সে পেশিটা যখন আমরা সংকোচন বা টান দিব, নিশ্চয়ই এটা গোড়ার দিকে আসবে। যখন আমরা টান দিব, নিশ্চয়ই হাতটা আমাদের সংকুচিত হবে, ভাঁজ হবে, তো এটাকে বলা হচ্ছে ফ্লেক্সর। এখন তোমার মাথায় প্রশ্ন আসতেই পারে, যেহেতু এটা টান দেওয়ার ফলে ভাঁজ হয়েছে বা ফ্লেক্সন হয়েছে, নিশ্চয় ধাক্কা দিলে এটা হচ্ছে এক্সটেনশন হয়ে যাবে বা এটা আবার পুনরায় ফিরে যাবে। না, এটা কিন্তু কখনোই মাসেল কখনোই ধাক্কা দেয় না। মাসেলের কাজ হচ্ছে সবসময় টান দেওয়া, অর্থাৎ সংকুচিত হয়ে কাজ করা। এখন সেই পেশিটা, এখন আমাদের যে ভাঁজ করা কোনোটাকে সমান করতে হবে, সেটা করবে এই পাশে যে ট্রাইসেপস মাসেলটা, সেটা এখানে শুরু হয়ে এখানে আলনার নিচে শেষ হয়েছে। তাহলে এখানে যখন আলনার নিচে শেষ হবে, সে যখন টান দিবে নিশ্চয়ই আমাদের হাতটা আবার খুলে যাবে, সেটাকে বলেছি আমরা এক্সটেনশন, বা হচ্ছে যে আমাদের কোনোইটা আবার পুনরায় ফিরে যাচ্ছে। তার মানে এই পাশে ট্রাইসেপসের যখন সংকোচন হচ্ছে, তখন বাইসেপস আবার পুনরায় ফেরত আসছে প্রসারণ অবস্থায়, কিন্তু কখনোই কোনো ধাক্কা দেয় না। তাহলে এই হচ্ছে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, যেটা হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিনের কন্ট্রাকশনের ফলে ঘটে থাকে মাসেলের এই মুভমেন্টটা। এই হচ্ছে আমাদের পেশি। এখন আমরা খুব সংক্ষিপ্তভাবে কঙ্কালতন্ত্রের কার্যক্রম সম্পর্কে জানবো, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের বোঝার জন্য দরকার এবং এমসিকিউর জন্য দরকার। তো কঙ্কালতন্ত্র কাজ করে একটা লিভারের মতো, আমরা দেখেছি মিনা কার্টুনও দেখেছি লিভারের মতো। অর্থাৎ লিভার হচ্ছে একটা দণ্ড, যেটা হচ্ছে একটা অস্থিসন্ধিকে কেন্দ্র করে পিভটের মতো ঘুরতে পারে। অর্থাৎ আমরা যে অস্থিসন্ধিগুলো বিভিন্নভাবে ঘুরাই, বিভিন্ন রকম ভাঁজ করি, সেটি হচ্ছে লিভারের মাধ্যমে হয়ে থাকে। তো লিভার আমরা জানি চারটা অংশ থাকে। প্রথমে যদি লিভার বাহুতে আসি, সেটা হচ্ছে আমাদের অস্থিটা একটা লিভার বাহু হিসাবে কাজ করবে। অর্থাৎ এই ধরো আমাদের একটা অস্থি,
সেটা লিভার বাহু হিসাবে কাজ করবে। এমসিকিউতে আমরা এভাবে মনে রাখতে পারি, বাহু সাধারণত লম্বা হয়ে থাকে এবং আমাদের অস্থিও লম্বা হয়ে থাকে। এরপর যে পিভটের আমাদের যে লিভারের পিভটটা সেটা হচ্ছে অস্থি সন্ধি কাজ করবে, অর্থাৎ যেটাকে কেন্দ্র করে ঘুরতে পারবে। তো সেটা ধরো আমাদের যে এই যে আমরা মাথাটাকে ঘোরাতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের যে অক্সিপিটাল বোন ছিল কর্টিস সেটা এবং অ্যাটলাস অর্থাৎ আমাদের সার্ভাইকাল প্রথম সার্ভাইকাল ভার্টিব্রা, এই দুটির যে বন্ধন সেটা কিন্তু পিভট টাইপের বন্ধন এবং সেটার কারণে আমরা মাথাটা ঘোরাতে পারি। এরপর যে প্রচেষ্টা, অর্থাৎ আমি মাথাটা ঘোরার জন্য যে পরিমাণ বল প্রয়োগ করবো সেটা আমার পেশি সংকোচনের মাধ্যমে হতে পারে বা অন্যভাবে হতে পারে। আর হচ্ছে ভার বা ওজন, যেটাকে আমি ঘোরাচ্ছি, ধরো এখানে আমি মাথাটাকে ঘোরাচ্ছি, তাহলে মাথাটা হচ্ছে সেখানে ভার বা ওজন। এখন এই লিভারগুলোকে কিছু ক্লাসিফিকেশন করা হয়েছে, প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর এবং তৃতীয় শ্রেণীর। সেগুলোর বাস্তবিক উদাহরণ হচ্ছে মানবদেহে এটা, এবং আমাদের যে কাল্পনিক উদাহরণ সেগুলো হচ্ছে এটা। সেটা হচ্ছে দেখুন প্রথম শ্রেণীর ক্ষেত্রে কাঁচি, অর্থাৎ আমরা কাঁচির ক্ষেত্রে অল্প বল প্রয়োগ করে বেশি ফল পাচ্ছি। সেটা কোনটা? সেটা হচ্ছে আমাদের অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, যেটা বলছিলাম এতক্ষণ, তার কারণে আমরা মাথাটা ঘোরাতে পারছি। সেকেন্ডটা হচ্ছে ঠেলা গাড়ি, সেটাকে তুলনা করা হচ্ছে আমরা যখন বৃদ্ধাঙ্গুলির হচ্ছে পায়ের ডগায় ভর দিয়ে হচ্ছে দাঁড়ায়, তখন দেখো পুরো একটা প্রেশার একটা জায়গায় কেন্দ্রীভূত হচ্ছে এবং সেটার ক্ষেত্রে আমাদের বিভিন্ন টেন্ডনগুলো, আমাদের পেশিগুলো এই ভার প্রচেষ্টা এগুলোর কাজ করছে এবং অস্থিসন্ধিটা তখনকার পিভট হিসেবে কাজ করবে। আর তৃতীয় শ্রেণীটা হচ্ছে নেইল কাটার, যেটা হচ্ছে আমরা ভাঁজ করা বাহুর সাথে কল্পনা করি, অর্থাৎ একদিকে সংকোচন করে আমাদের কি সুন্দর মাসেলটা আবার ফ্লেক্সড হচ্ছে, আবার যখন আরেক দিকে সংকোচন হচ্ছে তখন মাসেলটা হচ্ছে এক্সটেনশন হচ্ছে। এভাবে হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে। এখন আমাদের যে হাঁটু সঞ্চালনে কিভাবে কয়েকটা মাসেল কাজ করে সেটা আমরা জানবো। তো হাঁটু সঞ্চালন নর্মালি আমরা দুরকম হতে হয়, হাতের যেরকম এরকম ফ্লেক্সন এক্সটেনশন, তো হাঁটুর ক্ষেত্রে একই আমরা ফ্লেক্সন এক্সটেনশন বলে থাকি। তো ফ্লেক্সন হচ্ছে পাটাকে আমরা যখন পেছনের দিকে ভাঁজ করবো সেটা ফ্লেক্সন, এটা হচ্ছে হাতের ক্ষেত্রে উল্টা, হাতের দিকে এভাবে ভাঁজ করছি আর পায়ে কিন্তু আমরা এটা পিছন দিকে নিয়ে ভাঁজ করি, সেটা হচ্ছে ফ্লেক্সন। তো ফ্লেক্সনের আমাদের হচ্ছে যে দুটো পেশি কাজ করে সেগুলো সম্পর্কে এখন আমরা জানবো। প্রথমটি হচ্ছে হ্যামস্ট্রিং মাসেল, আর হচ্ছে আমাদের গ্যাস্ট্রোকনেমিয়াস। তো প্রথমে যদি আসি, হ্যামস্ট্রিং পেশি কোনটা? হ্যামস্ট্রিং হচ্ছে আমাদের উরুর এই পেছনের দিকের অংশের মাসেলটা হচ্ছে হ্যামস্ট্রিং পেশি। এই হ্যামস্ট্রিং পেশি আবার তিনটা পেশি নিয়ে গঠিত, যেগুলো হচ্ছে বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস আর সেমি টেন্ডিনোসাস। অর্থাৎ সেমি বলতে বোঝায় হাফ, আর মেমব্রেনোসাস মানে ওই যে আমাদের পেশিটা সেটা কিছু অংশ মেমব্রেনের মতো পরিণত হয়েছে, এবং আরেকটি রয়েছে সেমি টেন্ডিনোসাস, অর্থাৎ মাসেলের একটা অংশ গিয়ে টেন্ডন বা কন্ডরা গঠন করে। এটা হচ্ছে আমরা পায়ের পেছনের দিকে হাত দিলে টের পাই। তাহলে এখানে তিনটা পেশি, হ্যামস্ট্রিং পেশি থাকে, আর গ্যাস্ট্রোকনেমিয়াস পেশিটা থাকে এইখানে, অর্থাৎ আমাদের যেটা পায়ের আঙ্গুলি বা গুলি বা ডিম বুঝায়, যেটাকে ফোলা অংশটা, সেটাকে বলা হয়, সেখানে মাসেলটার নাম হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস। এবং সেই গ্যাস্ট্রোকনেমিয়াসের পরে এখানে একটি টেন্ডন থাকে, টেন্ডো অ্যাকিলিস, অনেকে বলে পায়ের রক কেটে ফেলা, এই টেন্ডো অ্যাকিলিস হচ্ছে কাটা গেলে তখন সেটাকে বলে। তো এখন এই দুটি পেশি যখন সংকুচিত হবে, স্বাভাবিক এই পেশিটা সংকুচিত হলে এদিকে টান দিবে, এই পেশিটা সংকুচিত হলে এদিকে টান দিবে, ফলে এই পাটা এইভাবে আমাদের তখন হাঁটু সন্ধিটা ভাঁজ হবে এবং সেটাকে আমরা বলছি হাঁটুর ভাঁজ বা ফ্লেকশন। এখন এই পেশিগুলো হচ্ছে দেখো, তার মানে এখানে ফিমার থেকে উৎপন্ন হয়ে টিবিয়ার উপর গিয়ে শেষ হয়েছে। এভাবে হচ্ছে পেশিটা যখন টান দিবে তখন হচ্ছে আমাদের হাঁটুটা সংকোচন হবে। এখন এই সংকোচিত হাঁটুটাকে আমাদের প্রসারণ করতে হবে, সেটি করে আমাদের এইখানে একটি মাসল থাকে উরুর সামনের দিকে, সেটাকে বলা হয় কোয়াড্রিসেপস মাসল। এখন দেখো বাইসেপস বলতে আমরা বুঝাই ওই মাসেলের হচ্ছে দুইটা হেড থাকবে, ট্রাইসেপস বলতে বুঝাই তিনটা পার্ট থাকবে, তিনটা পার্ট ছোট ছোট নিয়ে তারপর একটা মাসল গঠন করবে, আর কোয়াড্রি বলতে আমরা চার বুঝাই, তার মানে এখানে চারটা মাসল থাকবে কোয়াড্রিসেপস ফিমোরিস এর সামনের দিকের অংশে। সেই চারটা মাসেলগুলো হচ্ছে রেকটাস ফিমোরিস, যেটা হচ্ছে আমাদের যে শ্রোণী অস্থি চক্রের অস্থিগুলো রয়েছে সেখান থেকে আসবে, আর আরো অস্থি রয়েছে ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস এবং ভাস্টাস ইন্টারমিডিয়াস। এই অস্থিগুলো আমাদের হচ্ছে সামনের ফিমার থেকে আসবে এবং এসে টিবিয়ার সামনে শেষ হবে, এবং এই পেশিগুলো যখন আবার দেখো টান দিবে এদিকে, তার মানে কিভাবে তোমাদের পাটা তখন এভাবে সোজা হয়ে যাবে, আবার পাটা আগের পজিশনে আসবে। তাহলে এভাবেই হচ্ছে আমাদের হাঁটুটার সংকোচন এবং প্রসারণের ফলে আমরা হাঁটু ভাঁজ করি। তো এই হচ্ছে হাঁটু সঞ্চালনে আমাদের যে অস্থি এবং পেশি তাদের ভূমিকা।
এখন অস্থির সব নর্মাল পড়ার পর আমরা এবার একটু অ্যাবনর্মাল পড়ায় আসবো, সেটা হচ্ছে অস্থির ভাঙন বা হচ্ছে অস্থিভঙ্গ, যেটাকে আমরা বলি ফ্র্যাকচার। ফ্র্যাকচার অর্থাৎ যে কোনো অ্যাক্সিডেন্টাল কারণে বা যে কোনো কারণে অস্থি যখন ভেঙে যাবে তখন সেটাকে বলা হয় বোনস ফ্র্যাকচার বা অস্থিভঙ্গ। এখন এই ফ্র্যাকচার কয় ধরনের হতে পারে, সেটা হচ্ছে 3 ধরনের। এমসিকিউর জন্য এটাই অনেকটুকুই এনাফ যে 3 ধরনের অস্থিভঙ্গ হয়ে থাকে। একটা হচ্ছে সাধারণ, একটা যৌগিক, একটা জটিল। তো সাধারণ বলা হচ্ছে কারণ এটা তো হচ্ছে ক্ষতটা হচ্ছে যে অস্থিটা চামড়া ভেদ করে বাইরে বের হয়ে আসবে না, সামান্য হচ্ছে ভেঙে যেতে পারে এবং সেটা চামড়ার ভেতরেই থাকবে এবং টিস্যু বা আমাদের যে লিগামেন্ট কোনো কিছুর কোনো ক্ষতি হবে না। কিন্তু যৌগিক অস্থিভঙ্গের ক্ষেত্রে দেখা যায় যে টিস্যু এবং হাড়ের ক্ষতি হয়ে থাকে এবং সেই যৌগিক অস্থিভঙ্গে অস্থিটা হচ্ছে চামড়া ভেদ করে দেহের বাইরে চলে আসতে পারে। তো সেজন্য এটাকে বলা হচ্ছে ওপেন ফ্র্যাকচার, আর সাধারণ অস্থিভঙ্গকে বলা হচ্ছে ক্লোজড ফ্র্যাকচার। এখন এই যৌগিক অস্থিভঙ্গের 3টা টাইপ বলা হয়েছে, ধরন 1, 2, 3। তো প্রথমটার ক্ষেত্রে হচ্ছে ক্ষতটা 1 সেন্টিমিটারের বেশি হয় না এবং দ্বিতীয়টার ক্ষেত্রে 1 সেন্টিমিটারের বেশি হয়, আর তৃতীয়টার ক্ষেত্রে দেখা যায় যে হাড়ের এবং টিস্যুর কিছু ক্ষয়ক্ষতি হয়ে থাকে, অর্থাৎ অস্থিটা ভেঙে গিয়ে আশপাশের যে আমাদের বিভিন্ন ইম্পর্টেন্ট স্ট্রাকচার রয়েছে সেগুলোর হচ্ছে ক্ষতি করে। এখন যে জটিল অস্থিভঙ্গ সেটা তো হচ্ছে বিভিন্ন 2 ধরনের হতে পারে। একটা তো হচ্ছে অস্থিগুলো হচ্ছে ছোট ছোট অনেকগুলো টুকরো হয়ে যাবে, আরটা তো হচ্ছে 2 টুকরো হবে। এখন মানে কয়েক টুকরো হতে পারে। তো এখন সেটুকু তখন হচ্ছে আমাদের যে চিকিৎসক কি ট্রিটমেন্ট নেন, তখন উনি হচ্ছেন এক্সরে রিপোর্ট দেখেন এবং হচ্ছে ইমিডিয়েটলি হচ্ছে পেশেন্টের হচ্ছে সার্জারি করা লাগে, অর্থাৎ অস্ত্রোপচার করার লাগে যখন হচ্ছে জটিল অস্থিভঙ্গ হবে। এখন জটিল অস্থিভঙ্গ গেল। এখন হচ্ছে আমরা যদি স্থানচ্যুতি এবং মচকানো আরো 2টা টার্মে আসি। স্থানচ্যুতি ব্যাপারটা কি, দেখা যায় যে কোনো একটা অস্থিসন্ধি থেকে একটা অস্থি কিছুটা সরে গেছে, সেটা যে কোনো অ্যাক্সিডেন্টালে পড়ে যেতে পারে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে যখন হচ্ছে যে হয়ে থাকে। তো এটা 3টা জায়গায় হয়ে থাকে বেশি, সেটা হচ্ছে আমাদের কাঁধ এবং নিতম্ব যেটা শ্রোণী অস্থি চক্রে এবং আমাদের আঙ্গুলে। তো এগুলোতে হচ্ছে আমাদের নর্মালি অস্থির সন্ধিগুলো হচ্ছে সহজে স্থানচ্যুত হয়ে যেতে পারে এবং এর জন্য হচ্ছে একটা বন্ধফলক বেঁধে তখন হচ্ছে পাটাকে রেস্ট দিতে হয়, অন্য কোনো কাজ করতে দেওয়া হয় না, যাতে আশপাশের কোনো ইম্পর্টেন্ট নার্ভ বা ভেসেল এগুলো হচ্ছে ড্যামেজ না হয়। এরপর একটা টার্ম আছে মচকানো। এটা হচ্ছে যে অনেকের হয়তো বিশেষ করে প্লেয়ারদের হয় কি, তখন আমাদের যে অস্থি এবং অস্থির মধ্যে সংযুক্ত লিগামেন্ট থাকে সেই লিগামেন্টটা হচ্ছে আলাদা হয়ে যায় বা ছিঁড়ে যায়, তখন সেটা হয়। তো হাঁটুর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট লিগামেন্ট আছে, সেই লিগামেন্টটা হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। এটা হচ্ছে বেশি ভালনারেবল মচকানোর জন্য, ছিঁড়ার জন্য। এছাড়া হচ্ছে গোড়ালিতে, ঘাড়ে এসব অস্থিসন্ধিতে হচ্ছে মচকানোটা হয়। তো এই অস্থিসন্ধির জন্য আমাদের কিছু প্রাথমিক চিকিৎসা রয়েছে, যেটা হচ্ছে আমরা সাধারণের ক্ষেত্রে দিতে পারি, বিশেষ করে তখন হচ্ছে বাসায় রেখে এই ট্রিটমেন্ট দিলে হচ্ছে পেশেন্ট ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এগুলোকে আমরা এভাবে মনে রাখতে পারি, রাইস, আরতে হচ্ছে রেস্ট, অর্থাৎ পেশেন্টের যে অংশটা বা যে অস্থিসন্ধিটা ভেঙে গেছে সম্পূর্ণ সেটাকে হচ্ছে রেস্টে রাখতে হবে, কোনো নড়াচড়া করা যাবে না। তারপর আইতে হচ্ছে আইস, অর্থাৎ ওই জায়গাটাতে বরফ লাগাতে হবে। সিতে হচ্ছে কম্প্রেশন। কম্প্রেশন মানে হচ্ছে ক্ষত পরিষ্কার, অর্থাৎ ওই জায়গাটাতে যাতে কোনো ইনফেকশন না হয় অস্থিতে বা আমাদের যে মাসেলে, সেজন্য হচ্ছে ক্ষতটা ভালোভাবে পরিষ্কার করতে হবে। আর ইতে হচ্ছে এলিভেশন, অর্থাৎ ক্ষতস্থানটা বা আমাদের সে জয়েন্টটা বেঁধে আমার মনে হয় যে প্লাস্টার করা হয় সেটাকে হচ্ছে উঁচুতে রেখে দিতে হবে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। তো এই হচ্ছে আমাদের চলন এবং অঙ্গচালনা অধ্যায়। এই অধ্যায় থেকে তোমাদের জন্য হচ্ছে এমসিকিউ এবং সৃজনশীল বেশ কয়েকটা কোশ্চেন বললাম, আশা করি এগুলো পড়লে কভার হয়ে যাবে।